আচ্ছা, তো তাহলে সিবিআই শুরু করছি। শোনা যাচ্ছে, আশা করছি ঠিকঠাক সকলকে, সবাই শুনতে পাচ্ছ। আচ্ছা, সিবিআই এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তাই তো? তার আগে একটু আলোচনা করি নিজেদের মধ্যে। সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যেমন এটা কেন্দ্রের তেমন রাজ্যেরও এরকম একটা ইনভেস্টিগেশন ব্যুরো থাকে প্রত্যেকটা রাজ্যের, জানো তো? সেই ডিপার্টমেন্টটাকে আমরা কি বলি? সিবিআই কেন্দ্রের, এটা জানা আছে তো প্রত্যেকের? হ্যাঁ স্যার। আচ্ছা, যাই হোক, শোনা গেছে তার মানে, ভাবছিলাম শুনতেই পাচ্ছ না এতকে। আচ্ছা, রাজ্যের যে ইনভেস্টিগেশন ব্যুরো আছে বা ইনভেস্টিগেশন যে ডিপার্টমেন্ট আছে, সেটাকে কি বলি আমরা, সেই ডিপার্টমেন্টটাকে? জানি না স্যার। হ্যাঁ, টুম্পা? ইডি। না, ইডি কেন হবে? রাজ্যের সুতপা? মৌসুমী? সিআইডি বলে, সিআইডি। হ্যাঁ। সিআইডি। তো ভাবো, সিআই। স্যার, হ্যাঁ, হ্যাঁ, রোহিত। ইন্টেলিজেন্স ব্যুরো কি অনলি? অনলি ইন্টেলিজেন্স ব্যুরো কি যেটা আছে সেটা কি? ইনভেস্টিগেশন ইন্টেলিজেন্স দুটোই সিআইডি দেখে না রাজ্যের। হ্যাঁ। হ্যাঁ। এবারে তোমরা জানো যে কোন রাজ্যে সিআইডি খুব শক্তিশালী, বলো তো? মুম্বাই। কেন? স্যার কারণ এর আগে অনেক ওখানে মাফিয়ারা থাকতো, তাদের সঙ্গে ওদের খুব ঝগড়াঝাটি হতো, এটা শুনেছি স্যার। ও, আমি ভাবলাম হয়তো ওখানে সেই দয়া আছে, অভিজিৎ আছে, তারপরে এসিপি কি নাম ওই আছে, সেই জন্য হয়। না না স্যার, ওই জন্য না স্যার। আচ্ছা, তো সিআইডি এখানে দাউদ সিরিয়ালটা। ফাউদ থাকতো আগে, ওই জন্য। আচ্ছা, আচ্ছা, সিআইডি সিরিয়ালটা দেখেছো সকলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখেছি তো। বেশ ভালো লাগে না? হ্যাঁ। আচ্ছা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সিআইডির সাথে, কোনো রাজ্যের সিআইডির সাথে সাধারণ মানুষ সরাসরি যোগাযোগ করতে পারে না। সিআইডি বা সিবিআই তে সাধারণ মানুষ সরাসরি কমপ্লেন করতে পারে না, ঠিক আছে? কিন্তু একমাত্র ওই যে সিরিয়ালটাতে, ওটাতে দেখেছি, বা ডেলি সোপ, ওটাতে দেখেছি যে ওখানে কারোর বাড়িতে খুন হয়েছে বা চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, সে সঙ্গে সঙ্গে সিআইডি কে ফোন করছে যে হ্যালো সিআইডি, চলে এসছে বাড়িতে সিআইডি। ঠিক আছে, তাই না? এমনটা হয় তো? হ্যাঁ আচ্ছা, তো স্যার, কিছু হলি সিআইডি কো বোলা। হ্যাঁ, কিছু হলে যদি এরকম হতো, ভাবো যে কিছু একটা হয়েছে, রোহিতের বাড়ির ছাদে কেউ একজন উঠেছে, আননোন ব্যক্তি, রোহিত ভাবছে চোর উঠেছে, কিন্তু রোহিত ফোন করছে, বলছে হ্যালো সিআইডি, আমার বাড়ির ছাদে কেউ এসছে, আপনি এসে ইনভেস্টিগেট করুন, তাই না? তো এখন এটা সমস্যার ব্যাপার। তো যাই হোক, একটু মজা করলাম ব্যাপারটা বোঝানোর জন্য। তো ওখানে যে দেখেছো নিশ্চয়ই, সিআইডি তে যেমন দেখায় ওই রকম সিবিআই তে ওরকম ওদের সব স্পেশাল ব্রাঞ্চ এটসেট্রা এটসেট্রা এইসব থাকে। তো সিবিআই নিয়েই পড়বো। অ্যাকচুয়ালি কি ছিল, যে প্রত্যেকটা রাজ্যের পুলিশ আছে, ল অ্যান্ড অর্ডার রাজ্য পুলিশের কাছে, ল অ্যান্ড অর্ডার হচ্ছে রাজ্যের কাছে, আর রাজ্যের পুলিশ আছে। তাই প্রত্যেকটা রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে একটা ক্রিমিনাল ইনভেস্টিগেটিং ডিপার্টমেন্ট থাকে, সেটাকেই আমরা সিআইডি বলি। কিন্তু কেন্দ্রের কাছে এমন কিছু ছিল না, কেন্দ্রের তো পুলিশ নেই, কেন্দ্রের সিআইডি থাকবে কি করে? পুলিশ থাকলে পুলিশেরই তো একটা ভাগ সিআইডি, ঠিক আছে? কেন্দ্রের পুলিশ নেই, তাই কেন্দ্রের সিআইডিও নেই। কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে একটা সময়ের পর করাপশন বৃদ্ধি পাচ্ছিল, তার জন্যই এই সিবিআই ব্যাপারটা কেন্দ্রের সাথে যুক্ত করা হয়েছিল। কিভাবে যুক্ত করা হলো? দিল্লিতে যে পুলিশ, সেই দিল্লি পুলিশ তো কেন্দ্রের পুলিশ, তাই তো? জানো তো এটা, যে দিল্লির পুলিশ কেজরিওয়াল বা দিল্লির দিল্লির যে সরকার, তার আন্ডারে চলে না, দিল্লির পুলিশ হচ্ছে কেন্দ্রের পুলিশ। জানো তো এটা সকলেই? হ্যাঁ স্যার। এখন এই দিল্লির যে পুলিশ, সেই দিল্লি পুলিশ, তার একটা যে সিআইডি ডিপার্টমেন্ট বা তার যে ইনভেস্টিগেটিং ডিপার্টমেন্টের একটা পার্ট হিসাবে এই সিবিআই কে তৈরি করা হয়েছিল। তাহলে এই সিবিআই গুলো কিন্তু অ্যাকচুয়ালি আক্ষরিক অর্থে আমরা বলতে পারি এরা দিল্লি পুলিশের একটা পার্ট, ঠিক আছে? যার ক্ষমতা দেয়া হয়েছে
সারা ভারতবর্ষব্যাপী তদন্ত করতে, এবং যারা কেন্দ্রীয় সরকারের আন্ডারে বা কেন্দ্রের আন্ডারে থেকে কাজ করে, রাজ্যের আন্ডারে থেকে কাজ করে না। বোঝা গেল? এবারে একটা কথা বলি, আমি আমার জ্ঞানে থেকে সিবিআই ব্যাপারটা আগে জেনেছি, ছোটবেলায় শুনেছিলাম, কিন্তু সিবিআই ব্যাপারটা মোটামুটি ভালো করে জানলাম আমি তখন ছোট ছিলাম। ছোট মানে কতটা ছোট ঠিক মনে পড়ছে না, ঠিক কোন ক্লাসে পড়ি, কিন্তু স্কুলে পড়তাম আর কি, হাই স্কুলে কোনো একটা ক্লাসে। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়েছিল। বোঝা গেল? তো সেই নোবেল চুরির যে ব্যাপারটা, তখন থেকে আমি জানতে পারলাম যে সিবিআই বলে কিছু একটা ব্যাপার স্যাপার আছে, যারা তুখোড় লোক তারা সব তদন্ত করে সব বের করে, ওরে বাবা বিশাল ব্যাপার স্যাপার, এরা সিআইডি থেকেও বড় কিছু। এইভাবেই জানলাম। কিন্তু সেদিন থেকে আজও পর্যন্ত সিবিআই যে কি কেস উদ্ধার করেছে সেগুলো এখনো জানতে পারিনি। বোঝা গেল? মজার ছলে বললেও ব্যাপারটা সত্যি। তোমরা দেখেছো যে সিবিআই কোনো একটা কেস পুরো তদন্ত সমাপ্ত করে কেসটা ক্লোজ করেছে? বলার উদ্দেশ্য এটাই যে করাপশন থামাতে গেলে বড় বড় বডি, সিবিআই, লোকপাল, এই ওই তাই, ইডি এসব করে কোনোদিনই করাপশন থামবে না। ঠিক আছে? একটা প্রবাদ আছে, পিপল ডিজার্ভ গভর্নমেন্ট। দেশের মানুষ যেমন, সেখানকার সরকার তেমন হবে, সেখানকার সিস্টেম তেমন হবে। সুতরাং এই দেশের মানুষ আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যদি ভালো না হই, তাহলে ও কিছু হবে না। যে সিবিআই করো আর ইডি করো, যাই করো না কেন, কিছুই হবে না। একদিন এরাও দেখবে সেই করাপশনের পার্ট হয়ে যাবে, তাই না? এক পুকুর ঘোলা জলে যদি আমি পরিষ্কার জল 20 লিটার ঢালি, বিসলারির একটা 20 লিটারের ড্রাম ঢেলে দিই, তাতে কি কিছু হবে? তাতে কিছুই হবে না। আচ্ছা, যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের আরো অনেক ইনভেস্টিগেটিং এজেন্সি, ইডি, পরে লোকপাল, লোকায়ুক্তা, অনেক কিছু তৈরি করা হয়েছে, তোমরা জানবে পরে। কিন্তু সবেরই হাল মোটামুটি ওই একই রকম, যেহেতু আমরা ভালো নই, দেশের মানুষ ভালো নয়, তাই কিছুই ভালো নয়। ঠিক আছে? তোমরা জানো যে বর্তমানে পাসপোর্ট, কোন দেশের পাসপোর্ট সব থেকে বেশি শক্তিশালী, মানে পাসপোর্ট 1 নম্বর পাসপোর্ট হিসেবে কার র্যাঙ্ক আছে এখন? পাসপোর্টেরও একটা জাপান, র্যাঙ্ক। সিঙ্গাপুর। জাপান। কেন জাপান? না, জাপানিজরা তারা ওই পাসপোর্ট নিয়ে পৃথিবীর মধ্যে 193 খানা দেশে তারা ভিসা ছাড়া ঘুরতে পারে। মানে সেই দেশ তাদেরকে ভিসা না নিয়ে সরাসরি চলে যেতে অনুমতি দেয়, গিয়ে নিজের মতো ঘুরতে পারে, থাকতে পারে, শুধু জাপানের পাসপোর্ট থাকলেই হবে। ঠিক আছে? বোঝা গেল? কেন এতগুলো দেশ জাপানিজদেরকে ছাড় দিয়েছে কেন? তার কারণ জাপানিজরা, তারা কিন্তু অত্যন্ত সৎ ভদ্র মানুষ। তারা নোংরামি অসভ্যতামি দূরে থাক, কোনো জায়গাতে গিয়ে তারা সেখানে সেই জায়গাগুলোকে মানে লিটারিং করে না, মানে নোংরা করে না, আবর্জনা ফেলে না। উপরন্তু তারা কোনো দেশে কোনো জায়গায় গেলে সেখানে যদি দেখে নোংরা আবর্জনা পড়ে আছে, তারা সেটাকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে? যেমন এই 2022 সালে সৌদি আরবে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, সেখানে জাপানের টুর্নামেন্টের পরে বলছে পুরো স্টেডিয়াম ঝাঁ চকচকে। মানে তার জাপানিজ টিমের যে সাপোর্টাররা যারা ছিল, জাপানের ফুটবল টিমের তাদের দেশের লোকরা, তারা পুরো স্টেডিয়াম পরিষ্কার করে দিয়ে চলে যেত। ঠিক আছে? তো তাহলে তারা তাদের দেশের মানুষ ভালো, তারা নিয়মানুবর্তিতা মেনে চলে, তারা সব ঠিকঠাক করে, তাদের সিবিআই, ইডি, সিআইডি, লোকপাল, ঠিক আছে, এইসব না থাকলেও তারা ঠিক থাকবে। বোঝা গেল? আচ্ছা, তো শুরু করি। কি বলছে, সেট আপ ইন 1963, তৈরি হয়েছিল কবে? 1963-তে, বাই দ্য রেজলিউশন অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর রেজলিউশনে, অর্থাৎ আমাদের গৃহমন্ত্রীর যে দপ্তর, হোম অ্যাফেয়ার্স এর যে দপ্তর, তার রেজলিউশন অনুযায়ী এটা শুরু হয়েছিল। রেকমেন্ড কে করেছিল, কে বলেছিল সিবিআই দরকার, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটা দরকার? রেকমেন্ডেড বাই শান্তারাম কমিটি, নামটা মনে রেখো। রেকমেন্ডেড বাই শান্তারাম কমিটি। শান্তারাম কমিটি রেকমেন্ড করেছিল অন প্রিভেনশন অফ করাপশন। প্রিভেনশন অফ করাপশন মানে কিভাবে ভারতবর্ষ থেকে করাপশন বন্ধ করা যায়, দূর করা যায়, তার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছিল 1962 সালে। কমিটির প্রধান ছিলেন শান্তারাম, তাই এটাকে শান্তারাম কমিটি বলা হতো।
বা বলা হয়। এই শান্তারাম কমিটি রেকমেন্ড করেন যে কেন্দ্রীয়ভাবে একটা ইনভেস্টিগেশন এজেন্সি থাকা দরকার কেন্দ্র সরকারের আন্ডারে, যে কিনা ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে ইনভেস্টিগেট করতে পারবে। তবেই সারা ভারতব্যাপী যে করাপশন চলছে সেটাকে বন্ধ করা যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে, সিবিআই ইজ নট এ কনস্টিটিউশনাল বডি, বডিজ হবে না, বডি হবে। সিবিআই কিন্তু কোনো কনস্টিটিউশনাল বডি নয়, কারণ এতদিন আমার কাছে পড়ে এই ধারণা তোমাদের হয়ে গেছে যে কনস্টিটিউশনাল বডি হলে আগে এখানে পার্ট লিখতাম, তারপর আর্টিকেল লিখতাম, তাই তো? তাহলে পার্ট নেই, আর্টিকেল নেই, অর্থাৎ কনস্টিটিউশনাল বডি নয়, মানে ভারতীয় সংবিধান যে বইটা, লিখিত বইটা, ভারতীয় সংবিধানের মধ্যে কোথাও সিবিআই ব্যাপারটা বলা নেই। এটাকে আমরা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি বলতে পারি, অর্থাৎ আলাদা করে দেশ চালানোর ক্ষেত্রে আমরা একটা নতুন সিস্টেম তৈরি করেছি, যেটা সংবিধানের বইয়ের মধ্যে নেই, সংবিধান বহির্ভূত। আচ্ছা, নেক্সট, দ্য পাওয়ার্স অফ সিবিআই, সিবিআই এর যে পাওয়ার বা যে ক্ষমতা ডিরাইভস ফ্রম দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946। 1946 সালে যে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট হয়েছিল, অর্থাৎ সেখানে ঠিক করা হয়েছিল যে দিল্লি পুলিশটা কেন্দ্রের হাতেই থাকবে সব সময়। ঠিক আছে? সেই দিল্লি পুলিশের একটা পার্ট হিসাবে সিবিআই কে যুক্ত করা হয়। বোঝা গেল? কিন্তু সিবিআই কে দিল্লি পুলিশের পার্ট হিসেবে যুক্ত করা হলেও মনে রাখতে হবে, দ্য পাওয়ার্স অফ সিবিআই ইজ মোর দ্যান এ ন্যাশনাল পুলিশ। সিবিআই একটা ন্যাশনাল পুলিশ বা জাতীয় পুলিশের থেকে বেশি ক্ষমতা রাখে। ঠিক আছে? ইট অ্যাক্টস অ্যাজ আ ইন্টারপোল অফ ইন্ডিয়া। ন্যাশনাল পুলিশ মানে যে পুলিশ সারা ভারতবর্ষব্যাপী কাজ করতে পারে। কেবলমাত্র সিবিআই সেটা নয়, সিবিআই হচ্ছে ইন্টারপোল। ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশ। ইন্টারন্যাশনাল পুলিশকে সংক্ষেপে আমরা ইন্টারপোল বলে থাকি। ঠিক আছে? সিবিআই ইন্টারপোল হিসাবেও কাজ করে। অর্থাৎ ভারতবর্ষ থেকে ক্রাইম করে কেউ অন্য দেশে যখন চলে যাবে, তখন তাকে ফিরিয়ে আনার দায়িত্ব সিবিআই এর মধ্যে পড়বে। কেউ ভারতবর্ষ থেকে ডাকাতি করে বাংলাদেশে গিয়ে গা চাপা দিয়েছে, বাংলাদেশ থেকে তাকে তুলে আনার দায়িত্ব বাংলাদেশ সরকারের সাথে কথা বলে কে করবে? সিবিআই করবে। তাই একে বলা হয় ইন্টারপোল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের ইন্টারন্যাশনাল পুলিশ। আচ্ছা, এইটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার। মৌসুমি আছে? মৌসুমি আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। জয়, জয়? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা। এরপর দেখবো মোটো অফ সিবিআই। সিবিআই এর কি মোটো? মোটো মানে যেটাকে আমরা এখানে মোটো বলতে আমরা যেটা বুঝবো সেটা, যে বিজনেসের যে ট্যাগ লাইন গুলো থাকে সেই ধরনের কিছু একটা ট্যাগ লাইন থাকে, সেটাকে আমরা এখানে মোটো বলছি। যেমন এলআইসি তে শুনেছো জিন্দেগি কে সাধবি, জিন্দেগি কে বাঁধবি। ঠিক আছে? কমপ্ল্যানে শুনেছো টলার, স্ট্রঙ্গার, সার্পার, এরকম সব থাকে না? সেই রকম সিবিআই এর মোটো হচ্ছে ইন্ডাস্ট্রি, impartiality and integrity to uphold the constitution of India। ঠিক আছে? এদের মূল মোটো হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি মানে সিবিআইটা ইটসেলফ একটা ইন্ডাস্ট্রি, মানে এত বড় এবং এত সুন্দর, এত রকম দিক আছে এটা ইন্ডাস্ট্রির মতোই। ইম্পার্সিয়ালিটি মানে বলছে আমরা পার্সিয়ালিটি করি না। ঠিক আছে? অর্থাৎ পক্ষপাতিত্ব করি না। কেন্দ্রীয় সরকার ছাড়া কারোর সঙ্গে ওরা কথা বলে না। আর কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলা বা কেন্দ্রীয় সরকারের পক্ষপাতিত্ব যদিও করে থাকে, আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই, অস্বীকার করার তো জায়গা নেই। অ্যান্ড ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি মানে অখণ্ডতা, টু আপহোল্ড দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। বোঝা গেল? এটাই হচ্ছে সিবিআই এর মোটো। আচ্ছা, নেক্সট, অর্গানাইজেশন অর ডিপার্টমেন্ট অফ সিবিআই। সিবিআই এর মধ্যে কি কি অর্গানাইজেশন আছে বা কি কি ডিপার্টমেন্ট আছে? নাম্বার ওয়ান, অ্যান্টি করাপশন ডিভিশন। সিবিআই এর মধ্যে, মানে সিবিআই মানে সবাই যে একই কাজ করে, সবাই একই একই ধরনের মানুষ এমনটা তো নয়। কেন সিআইডির কথা বললাম? সিআইডির মধ্যে দেখবে অনেক রকম ভাগ আছে। ঠিক আছে? কেউ ল্যাবে টকবক করে সেই কি সব ফুটছে সেখানে গিয়ে টেস্ট করে দেখছে, কেউ মৃতদেহ কাটাছেঁড়া করে দেখছে, যে মরার আগে সে রেগে গেছিল না ভয় পেয়েছিল। বুঝলেন? এরকম কত কিছু হয়, ওই সিআইডিরা দেখলে বেশ মাঝে মাঝে হাসিও পায় ওদের যুক্তিগুলো শুনলে। যাই হোক, তো অ্যান্টি করাপশন ডিভিশন আছে কিছু। তো অ্যান্টি করাপশন ডিভিশন মানে, যদি ঠিকঠাক ভাবে বলতে চাই, যারা করাপ্ট করেছে,
ঠিক আছে, যারা করাপশন করেছে তাদের বিরুদ্ধে এই এই ডিভিশনের লোকজনগুলো তাদের বিরুদ্ধে কাজ করে, তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করে। যেমন ললিত মোদি, যেমন ওই নীরব মোদি, এরা করাপশন করে দেশ ছেড়ে পালিয়েছে, বা দেশের মধ্যে যারা করাপশন করছে তাদের বিরুদ্ধে এরা ইনভেস্টিগেট করে। আচ্ছা, ইকোনমিক অফেন্স যারা ঘটিয়েছে, যেমন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পার্থ চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে যে সিবিআই যে টিমটা কাজ করছে তারা হচ্ছে ইকোনমিক অফেন্সের টিম। বোঝা গেল? আচ্ছা, আর নাম্বার 3 কি বলছে, ইন্টারন্যাশনাল পুলিশ, ওই যে বললাম ইন্টারপোলে যারা কাজ করে, অর্থাৎ ইন্টারপোল একটা ডিভিশন আছে আলাদা এদের, অর্থাৎ তার সিবিআই এর মধ্যে কিছু একটা গ্রুপ আছে, তারা ইন্টারন্যাশনাল ভারতবর্ষ থেকে ক্রাইম করে বিদেশে চলে গেছে, তাদেরকে ধরে আনার ব্যাপারটা দেখবে। বা কেউ কেউ আছে এমন যে যারা অন্য দেশ থেকে ক্রাইম করে ভারতবর্ষে লুকিয়ে আছে, তাদেরকে ভারত থেকে বের করার চেষ্টা। ঠিক আছে। নাম্বার 4, স্পেশাল ক্রাইম ডিভিশন মানে ওই রবীন্দ্রনাথের নোবেল চুরি হয়েছে, তাহলে এর ইনভেস্টিগেশন কে করবে? স্পেশাল ক্রাইম, সিবিআই এর স্পেশাল ক্রাইম ডিভিশন করবে। বোঝা গেল? আবার ওই কোনো জায়গা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, তার ইনভেস্টিগেশন কে করবে? ইকোনমিক অফেন্স। ঠিক আছে। আবার ওই কেউ করাপশন করে দেশে জালিয়াতি করে পালিয়েছে, মেহুল চোকসি প্রচুর টাকা মেরে দিয়েছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। ঠিক আছে, কে দেখবে? অ্যান্টি করাপশন ডিভিশন। ডিভিশন গুলো বা ডিপার্টমেন্ট গুলো বোঝা যাচ্ছে তো? জ্যোতিকা, বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, নাম্বার 5, অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন মানে এটা তো খুব ইম্পর্টেন্ট, মানে এখানে এরা দেখবে যে কে কোন র্যাঙ্কে থাকবে, কে কিভাবে কাজ করবে সেগুলো দেখবে, কার উপরে কে কে ডিজি, কে আইজি। ঠিক আছে, এগুলো পরপর দেখবে। আচ্ছা, নাম্বার 6, ডিরেক্টরেট অফ প্রসিকিউশন, এটা খুব ইম্পর্টেন্ট। ডিরেক্টরেট অফ প্রসিকিউশন মানে এটা হচ্ছে এদের লিগাল সেল, অর্থাৎ এখানে এদের অ্যাডভোকেটসরা থাকেন। এই ডিরেক্টরেট অফ প্রসিকিউশনে এরা কি করেন? এখানে এরা এই যে সাপোজ এখন যারা সিবিআই যাদেরকে ধরেছিল, পার্থ চ্যাটার্জি, বা এই আমাদের নির্ভয়া কাণ্ডে ওই সঞ্জয় রায়, বা আরো বেশ কিছু নেতা মন্ত্রী যাদেরকে সিবিআই অ্যারেস্ট করে বা করেছে, সে যে কোনো ডিভিশন হতে পারে, অ্যান্টি করাপশন ডিভিশন অ্যারেস্ট করতে পারে, ইকোনমিক অফেন্স ডিভিশন অ্যারেস্ট করতে পারে, বা সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে যে ডিভিশন, স্পেশাল ক্রাইম ডিভিশন। ঠিক আছে, তারা অ্যারেস্ট করতে পারে, যে কোনো ডিভিশন তাকে অ্যারেস্ট করতে পারে, কিন্তু তারপর মূল কাজটা শুরু হয় ডিরেক্টরেট অফ প্রসিকিউশনের, অর্থাৎ এখানে যে অ্যাডভোকেট গুলো থাকে, যেখানে যে উকিল গুলো থাকে, তারা তারপর তাকে শাস্তি দেওয়ার ব্যাপারটা, সঞ্জয় রায়ের বিরুদ্ধে যাতে তার ফাঁসি হয় তার জন্য যে উকিলগুলো ঝাঁপাচ্ছে তারা সবাই এই ডিপার্টমেন্টে। তারপর দেখবে পার্থ চট্টোপাধ্যায় যখন মদন মিত্র জেলে ছিল, তার আহ, জামিনের বিরোধিতা করা হয়েছিল প্রচুর রকম ভাবে। সেই জামিনের বিরোধিতাগুলো যারা করে, যারা চেষ্টা করে যাদেরকে আটকে রাখতে, যারা চেষ্টা করে শাস্তি দিতে, ঠিক আছে, তারা সবই কোর্টে গিয়ে যারা মুভ করে, তারা হচ্ছে এই ডিভিশনের ডিরেক্টরেট অফ প্রসিকিউশন। আর নাম্বার 7, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, ওই যে সিবিআই তে আছে, সরি সিআইডি সিরিয়ালে আছে, কি নাম, সারোখে নাকি একটা নাম না, মনে হ্যাঁ পড়ছে? স্যার, ডক্টর সারুংকে না কি নাম। হ্যাঁ, তো ওই সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, ওখানে গিয়ে সব টেস্ট হয়, টেস্ট হয়ে দেখা যায় যে কেমন কেমন, যেমন এই অভয়া কাণ্ডে অনেক কিছুই সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে অনেক কিছুই পাওয়া গেছে। তারা বলছে যে একটা মানুষের উপস্থিতি ওখানে ছিল না, তারা বলছে যে আহ একজনের দ্বারা হয়তো এটা সম্ভব না, হয়তো না, বলছে একজনের দ্বারা এই কাজ সম্ভব নয়, তারা বলছে একাধিক ডিএনএ পাওয়া গেছে, সেই একাধিক ডিএনএ হতে পারে, তারা সকলেই ক্রিমিনাল, হতে পারে পুলিশ বডিটাকে ঠিকঠাক প্রিজার্ভ করেনি, তাই অন্যের ডিএনএ ওর মধ্যে ঢুকে গেছে, বা অন্যের ডিএনএ শরীর থেকে পাওয়া গেছে, বিভিন্ন অংশ থেকে, হাতে, পায়ে, মুখে। ঠিক আছে, এটা হতে পারে। অনেক সময় মৃতদেহের উপর শুয়ে কান্নাকাটি করলে বিভিন্ন মানুষজন তার ডিএনএ বা তার শরীরের কিছু পার্ট বা ডেড সেল তার সেই মৃতদেহের সাথে পাওয়া যেতেই পারে, এটা থেকেও হতে পারে। এই নিয়ে এখন কেস ঝুলে আছে। তো এখন এটা হচ্ছে ওই ডিপার্টমেন্ট যেখানে ওই স্মারকে টকবক করে ফোটে কি সব টেস্ট ফেস্ট করে জিভে দিয়ে দেখে, দেখে বলে এটা এই অ্যাসিড, হাসিও পায় আর কি। ঠিক আছে, যাই হোক। নেক্সট, কম্পোজিশন অফ সিবিআই, সিবিআই এর কম্পোজিশনটা কেমন হয়? ঠিক আছে, সিবিআই এর কম্পোজিশনটা কেমন হয়?
CBI is headed by Director General from IPS. সিবিআই এর যে হেড হয় তিনি আইপিএস হন, ঠিক আছে, তাকে বলা হয় ডিরেক্টর জেনারেল, সংক্ষেপে বলা হয় ডিজি বা ডাইরেক্টর জেনারেল, ঠিক আছে। সিবিআই কিন্তু যেহেতু পুলিশ ডিপার্টমেন্ট, তাই এখানের বড় বড় অফিসার্সরা আইপিএস থেকেই হয়, এবং রাজ্য পুলিশের ডব্লিউবিপিএস এর টাইপের এইরকমও কিছু অফিসার্স আছে, ডিএসপি লেভেলের লোকগুলো। তারপর সিবিআই ইন্সপেক্টর যারা হয়, তোমরা জানো যে সিজিএল থেকেও সিবিআই ইন্সপেক্টর নেওয়া হয়। The Director General of CBI is assisted by a special director or an additional director. সিবিআই এর যে ডিরেক্টর জেনারেল, তাকে অ্যাসিস্ট করে একজন স্পেশাল ডিরেক্টর বা একজন অ্যাডিশনাল ডিরেক্টর, ঠিক আছে, তাকে এডিজি, জেনারেলি তাকে এডিজি বলা হয়, ঠিক আছে, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ সিবিআই। কিছুদিন আগে তোমরা দেখেছিলে এই এডিজির সাথে ডিজির গন্ডগোল হয়েছিল, যার জন্য আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী রাতারাতি ডিজিকে সরিয়ে দিয়েছিল তার পদ থেকে, ঠিক আছে। তো বড় বড় র্যাঙ্কে কিন্তু এরকম ক্লাস হতেই পারে। Next, it has also a number of joint directors and deputy inspector general. তারপরে এডিজির পরে থাকে জয়েন্ট ডিরেক্টর, ঠিক আছে, তাদের নিচে থাকে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, তার মানে ডিআইজি, সংক্ষেপে বলা হয় ডিআইজি, বোঝা গেল। আচ্ছা, তার নিচে থাকে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। জেনারেলি ডিআইজি গুলো এক একটা অঞ্চলের দায়িত্ব পায়, মানে যদি 6টা ডিআইজি থাকে, দেখা গেল এই 6টা ডিআইজির মধ্যেই 5টা করে স্টেট ভাগ করে দেওয়া আছে। এবার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যারা থাকে, এসপি লেভেলের যারা থাকে সিবিআই তে, তারা দেখা গেল একটা এসপি আছেন যার আন্ডারে পশ্চিমবঙ্গের কেসগুলো সব চলছে, ঠিক আছে, এরকম থাকে। অ্যান্ড নাম্বার অফ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এই পশ্চিমবঙ্গের কিছুদিন আগে পর্যন্ত, এখন আছেন কি বলতে পারবো না, সিবিআই এর যিনি ডিএসপি ছিলেন, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তার নাম সম্ভবত তথাগত রায় ছিল, ঠিক আছে। আচ্ছা, তো উনি ডব্লিউবিপিএস, সেখান থেকেই উনি ওখানে চলে গেছিলেন, চান্স পেয়েছিলেন। আচ্ছা, ইন্সপেক্টর অফ সিবিআই, তার নিচে থাকে একেবারে ইন্সপেক্টর অফ সিবিআই। এইভাবেই র্যাঙ্ক গুলো পরপর সাজানো থাকে। তাহলে প্রথম থেকে যদি দেখি কেমন থাকে, প্রথমে থাকে ডিজি, তারপর এডিজি, তারপর জয়েন্ট ডিরেক্টরস, তারপর ডিআইজি মানে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, ঠিক আছে। জয়েন্ট ডিরেক্টরকে অ্যাকচুয়ালি আইজি বলা হয় বা ইন্সপেক্টর জেনারেল বলতে পারি, তার নিচে ডিআইজি, তারপর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপি, তারপর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডিএসপি, তারপর ইন্সপেক্টর, ঠিক আছে, এরকম ভাবে এটা সাজানো থাকে। আচ্ছা, আর কি বলছে, ইট হ্যাজ অ্যাবাউট 5000 স্টাফ, এটা অলমোস্ট 5000 স্টাফ এখানে আছে। 5000-এর একটু কম বেশি হতে পারে, কম হবে না। অ্যাবাউট 125 ফরেনসিক সায়েন্টিস্ট, 125টা মতো ফরেনসিক সায়েন্টিস্ট আছে। ওই ডক্টর শারখের মতো 125 জন সিবিআই তে এই মুহূর্তে রয়েছে, এবং অ্যাবাউট 250 ল অফিসার্স, এবং প্রায় 250 জন ল অফিসার আছে। বলে রাখি, ল অফিসার হয়তো আরো বেশি আছে, মানে সরাসরি সিবিআই এর চাকরিরত ল অফিসার 250 আছে। এছাড়াও এই 250 জনের সাথে জড়িত বা যুক্ত থেকে কাজ করে অ্যাডভোকেট হিসাবে এমন মানুষও অনেক আছেন, ঠিক আছে। তারা সরাসরি স্যালারি পায় না সিবিআই থেকে, তারা হয়তো কেস দেখার জন্য বা কেস স্টাডি করার জন্য কিছু টাকা পায়, সেই জন্য তারা এই ডিপার্টমেন্টের মধ্যে আছে, এটা সরাসরি বলতে পারবো না, ঠিক আছে। তাহলে 250 ল অফিসার্স, এই মোটামুটি এদের স্ট্রেংথ। আচ্ছা, আর কি বলছে, ডিরেক্টর অফ সিবিআই, এই যে ডিরেক্টর অফ সিবিআই, এটা তো কেন্দ্র সরকারের আন্ডারে, দুম করে যেদিন মনে হতো ডিরেক্টরকে চেঞ্জ করে দিত বা ডিজি কে চেঞ্জ করে দিত। সেই জন্য এখানে একটা ব্যাপার ঘটেছে, ডিরেক্টর অফ সিবিআই হ্যাজ বিন প্রোভাইডেড সিকিউরিটি অফ 2 ইয়ার্স টেনিওর, মানে তাকে 2 বছরের টেনিওরের সিকিউরিটি দেওয়া হয়েছে। অর্থাৎ একবার সিবিআই ডিজি হিসেবে কাউকে নিয়োগ করলে মিনিমাম সে 2 বছর সেই র্যাঙ্কে থাকবে, তার আগে তাকে সেখান থেকে সরানো যাবে না, তাহলে তো ইনভেস্টিগেশন গুলো সমস্যা হবে, ঠিক আছে। দিস প্রভিশন, এটা প্রথম থেকে ছিল না, এই যে প্রভিশন ইজ অ্যাডেড বাই সিভিসি অ্যাক্ট, সিভিসি মানে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের অ্যাক্ট 2003 যখন এলো, তখন থেকেই এটা শুরু করা হলো, যে এটা ডিজি, সিবিআই এর ডিজি ন্যূনতম 2 বছর তার পদে থাকবে, 2 বছরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার 2 বছরের মধ্যে তাকে সরানো যাবে না, বোঝা গেল। আচ্ছা, এবারে অ্যাপয়েন্টমেন্ট অফ ডিজি, ডিজির অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে হয়, কিভাবে ডিজি কে অ্যাপয়েন্ট করা হয়।
In 2013 সালে বাই লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত অ্যাক্ট, লোকপাল এবং লোকায়ুক্ত অ্যাক্টের মাধ্যমে এ বোর্ড অর কলেজিয়াম ওয়াজ এস্টাবলিশ, একটা বোর্ড অথবা কলেজিয়াম তৈরি করা হয়েছিল সিবিআই এর ডিজি কে অ্যাপয়েন্ট করতে, টু অ্যাপয়েন্ট দ্য ডিজি অফ সিবিআই। বোঝা গেল? এই বোর্ড বা কলেজিয়াম এরাই সিবিআই এর ডিজি কে অ্যাপয়েন্ট করে। কে আছে এই কলেজিয়ামে? এই কলেজিয়াম মেড অফ 3 পার্সনস, তিনটে ব্যক্তি কলেজিয়ামে আছে। নাম্বার 1, প্রাইম মিনিস্টার অ্যাজ আ চেয়ারম্যান বা চেয়ারপারসন, প্রাইম মিনিস্টার হচ্ছে এই কলেজিয়ামের প্রধান। আচ্ছা, নাম্বার 2, লিডার অফ অপোজিশন, বিরোধী দলনেতা, অথবা লিডার অফ সেকেন্ড লার্জেস্ট পার্টি অফ লোকসভা, মানে যদি বিরোধী দলনেতা কেউ না থাকে, তাহলে বিরোধী দলনেতা না থাকলে লোকসভার দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের যিনি নেতা তিনি এখানে থাকতে পারেন। অর নাম্বার 3, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের প্রধান বিচারপতি অথবা সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট নমিনেটেড বাই হিম, অথবা ভারতবর্ষের প্রধান বিচারপতি না থেকে সিনিয়র সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট জাজ যিনি থাকবেন তাকে নমিনেট করতে পারে ভারতবর্ষের প্রধান বিচারপতি নিজেই। বোঝা গেল? তাহলে এই নিয়ে তৈরি হয় কলেজিয়াম। যে কলেজিয়াম কি করে? যে কলেজিয়াম ডিজি কে অ্যাপয়েন্ট করে। কাকে অ্যাপয়েন্ট করে? ডিজি কে অ্যাপয়েন্ট করে। যে ডিজি ন্যূনতম 2 বছর তার পদে থাকবেই। কত বছর? 2 ইয়ার্স তার পদে বিরাজমান থাকবেই। আচ্ছা, এইটুকু বোঝা গেছে? রোহিত, রোহিত, স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। জ্যোতিকা। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আসছে। এরপর ফাংশন অফ সিবিআই। সিবিআই এর কি ফাংশন? সিবিআই কিভাবে কাজ করে? CBI acts as the National Central Bureau of Interpol in India. সিবিআই ভারতবর্ষে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো মানে জাতীয় এবং কেন্দ্রীয় ব্যুরো হিসেবে কাজ করে, এবং যেটা ভারতবর্ষের ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল পুলিশ হিসেবে কাজ করে। ঠিক আছে? ইট টেকস আপ ইনভেস্টিগেশন অফ কনভেনশনাল ক্রাইম। কনভেনশনাল যে ক্রাইম গুলো আছে, গুরুত্বপূর্ণ যে অপরাধগুলো আছে, সেইগুলো বেশিরভাগ ক্ষেত্রে এরা টেকস আপ করে, এরা সেগুলোই দেখাশোনা করে বা সেগুলোর ইনভেস্টিগেট করে। লাইক মার্ডার, কিডন্যাপিং, রেপ, লার্জার কনস্পারেসি অর্থাৎ বৃহত্তর ষড়যন্ত্র এটসেট্রা। ঠিক আছে? অন রেফারেন্স অফ দ্য স্টেট গভর্নমেন্ট অর হোয়েন ডাইরেক্টেড বাই দ্য সুপ্রিম কোর্ট অর হাই কোর্ট। ঠিক আছে? কখন করে? যখন স্টেট গভর্নমেন্ট তাকে রেফার করবে যে আমার কেসটা তুমি দেখো, তখন, নতুবা যখন সুপ্রিম কোর্ট অথবা হাই কোর্ট তাকে সেই দায়িত্ব দেবে। যেমন এই নির্ভয়া কেসে, কলকাতায় অভয়া কেসে দায়িত্ব সিবিআই কে কে দিয়েছে? হাইকোর্ট দিয়েছে, তারপর সুপ্রিম কোর্টও দিয়েছে। বোঝা গেল? সমস্ত কেসে, যেমন সারদা কেসের দায়িত্ব কে দিয়েছে সিবিআই কে? সারদা কাণ্ড, সারদা কাণ্ড মানে ওই যে চিটফাট কাণ্ড, তাকে সুপ্রিম কোর্ট দায়িত্ব দিয়েছে। নারদা কাণ্ড, সেটাও সুপ্রিম কোর্ট দায়িত্ব দিয়েছে সিবিআই, তাই তারা দেখছে। তারপরে পার্থ চট্টোপাধ্যায় যে কারণে জেলে আছে, যদিও জামিন পেয়ে গেছে, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, পার্থ চট্টোপাধ্যায় যে কারণে জেলে আছে, সেই ব্যাপারটা কে দায়িত্ব দিয়েছিল? কলকাতা হাইকোর্ট। ঠিক আছে? ক্যালকাটা হাইকোর্ট দায়িত্ব দিয়েছিল যে ভাই কেসটা সিবিআই দেখবে। ঠিক আছে? শিক্ষাক্ষেত্রে জালিয়াতি যে কেস, সেটা সিবিআই দেখবে। তো তাহলে সিবিআই কিন্তু সরাসরি চলে আসে না। ফোন করে বললাম হ্যালো সিবিআই, সিবিআই চলে এলো, দুম করে একটা গাড়ির ব্রেক মারার আওয়াজ হলো, তারপর সিবিআই দেখলাম আমার বাড়ি চলে এসছে, এমনটা কিন্তু নয়। আচ্ছা, আর কি করে? মেনটেনিং ক্রিমিনাল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ক্রিমিনাল ইনফরমেশন। সিবিআই ক্রিমিনাল স্ট্যাটিস্টিক্স এবং ক্রিমিনাল ইনফরমেশন মেনটেন করে। অর্থাৎ ভারতবর্ষে যত ধরনের ক্রাইম হচ্ছে, তারা কি স্ট্যাটিস্টিক্সে ক্রাইম করছে, তারা কোন কোন ক্রিমিনাল কেমন কেমন ক্রাইম করছে, যাতে ইন ফিউচার এরকম কোনো ক্রাইম হলে ওই স্ট্যাটিস্টিক্স ধরে এগিয়ে যাওয়া যায়। আর কি করে? কোঅর্ডিনেটিং দ্য অ্যাক্টিভিটিস অফ অ্যান্টি করাপশন এজেন্সিস অ্যান্ড ভেরিয়াস স্টেট পুলিশ ফোর্সেস। প্রত্যেকটা স্টেট পুলিশ ফোর্স তাদের সাথে, এবং প্রত্যেকটা স্টেট পুলিশ ফোর্স এবং অন্যান্য যেসব অ্যান্টি করাপশন এজেন্সি গুলো আছে, তাদের সকলের সাথে একটা সামঞ্জস্য মেনটেন করে বা তাদের সকলের সাথে তথ্য আদান প্রদান করে এরা কাজ করে।
ঠিক আছে, তাদের থেকেও ইনফরমেশন নেয় যে কোথায় কি হচ্ছে, এটসেট্রা এটসেট্রা, এগুলো এরা করে থাকে। নেক্সট, সিরিয়াস ক্রাইমস হ্যাভিং ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল ইস্যুস। সিরিয়াস যে ক্রাইম গুলো আছে, সিবিআই সরাসরি আসে না, কে বলেছে, এখানেই আসবে। সিরিয়াস ক্রাইম যেগুলো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গেছে, এইরকম কিছু ক্রাইম কমিটেড বাই অর্গানাইজড গ্যাংস অফ প্রফেশনাল ক্রিমিনালস। তার মানে দেখা গেল দাউদ কোনো একটা জায়গায় এসে বোম মেরে গেল, ঠিক আছে, তার মানে সেখানে কিন্তু সিবিআই অটোমেটিক্যালি আসবে। তারপরে দেখা গেল পশ্চিমবঙ্গে, বিহারে, ঝাড়গ্রামে, কেরালা, কর্ণাটক কোনো একটা জায়গায় এমন কোনো ক্রাইম হলো যে ক্রাইমটা ওই রাজ্যের ক্রাইমের মধ্যে পড়ে না, ইন্টারন্যাশনাল ক্রাইম। পাকিস্তান থেকে কেউ এসে গুলি চালিয়ে গেছে, পাকিস্তান থেকে কেউ এসে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, তখন কিন্তু অটোমেটিক্যালি সিবিআই সেই ক্রাইমটা সরাসরি দেখভাল করবে বা সেই ক্রাইমটা ইনভেস্টিগেশন করবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। জয়, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আমরা পড়বো লাস্ট সিবিআই একাডেমি। সিবিআই একাডেমিটা কি? সিবিআই একাডেমি মানে, প্রথমে এটা সিবিআই তৈরি হওয়ার সাথে সাথে ছিল না, সিবিআই তাদের অফিসারদের আলাদা করে ট্রেন্ড করার জন্য একাডেমি তৈরি করে। কবে তৈরি করে? প্রথম একাডেমি বা হেড যেটা, সেটা হচ্ছে লোকেটেড অ্যাট গাজিয়াবাদ, ইউপির গাজিয়াবাদে। কত সালে? 1996। তাছাড়াও তিনটে রিজিওনাল ট্রেনিং সেন্টার আছে, তিনটে আঞ্চলিক ট্রেনিং সেন্টার আছে। কোথায়? কলকাতা, মুম্বাই আর চেন্নাই। এই তিনটে জায়গাতে সিবিআই এর রিজিওনাল ট্রেনিং সেন্টারও আছে। বোঝা গেল? তাহলে এটা মনে রাখবে, পরীক্ষাতে আসে সিবিআই একাডেমি কোথায় অবস্থিত? গাজিয়াবাদ, ইউপি। ঠিক আছে, ক্লিয়ার? এটাই বেশি আসে, তিনটে যে ট্রেনিং সেন্টার আছে, কলকাতা, মুম্বাই, চেন্নাই, পরীক্ষাতে আসেনি কখনো, আমি দেখিনি, তো আসতে পারে কখনো। ঠিক আছে, তাহলে এই ছিল সিবিআই এর সবকিছু। সুতপা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ভালো লেগেছে বুঝে? কিছু অজানা জিনিস জানা গেছে এরকম মনে হয়েছে? হ্যাঁ স্যার। শুনতে পেলাম না। হ্যাঁ স্যার। আচ্ছা, রোহিত, হ্যাঁ স্যার। তাহলে সিবিআইটা বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, রোহিতের কি জ্বর নাকি? হ্যাঁ স্যার, জ্বর কেন হবে? গলাটা শুনে মনে হচ্ছে শরীরটা খারাপ। না স্যার। স্যার, সিবিআই আমি শুনেছিলাম যেটা সিবিআই প্রথমে ইন্টারনাল এক্সটার্নাল সব ম্যাটার সামলাতো, আর 1962 যুদ্ধে যখন চায়নার কাছে হেরে গেল তখন সিবিআই গঠন করা হয়। তারপরে যখন 1965 আবার যুদ্ধ, সেখানে সিবিআই একটা ফেলিয়ার হয়, তাই সিবিআই কে আলাদা করে র আর সিবিআই দুটো আলাদা একটা ভাগ করে দেয়, একটা এক্সটার্নাল দেখবে, একটা ইন্টারনাল দেখবে। এটা কি ঠিক স্যার? একদম ঠিক, একদম ঠিক। এটা কিন্তু যে ভাগটা করে দেওয়া হয়, তার মানে র কি করে, র বাইরের এক্সটার্নাল যে ইনভেস্টিগেশন সেগুলো করে, ইনফরমেশন সেগুলো আনে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, কিন্তু র লুকিয়ে কাজ করে, সরাসরি গিয়ে কাউকে অ্যারেস্ট করে নিয়ে আসা, বা সরাসরি ওই যে বললাম যে কি অন্য দেশ থেকে গিয়ে ইন্টারন্যাশনাল পুলিশের মতো কাজ করা, এগুলো র করে না। র হচ্ছে একটা মানে আন্ডার কভার এজেন্সি আর কি। ঠিক আছে? আচ্ছা স্যার, এটা আমার একটু জানা ছিল না, এটা জানতে হুম পারলাম। হুম হুম। মানে র তে কাজ করে অথচ ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, সে বলছে আমি র অফিসার, এমন তুমি দেখতে পাবে না। বা র কোথায় কি কাজ করছে সেটা নিয়ে তুমি কিন্তু খুব একটা ওয়াকিবহল নয়, বা তুমি তার খবরও পাবে না। ঠিক আছে, যেমন তুমি সিবিআই সম্পর্কে জানো, তুমি ইডি সম্পর্কে জানো যে ইডি অফিসাররা আসে, হানা দেয়, হামলা করে। ঠিক আছে, মানে এগুলো বলে আর কি পেপারে যে ইডি হানা দিয়েছে, ইডি হামলা করেছে, আসলে হামলা তো নয়, ওরা ইনভেস্টিগেট করতে আসে, ওরা অ্যারেস্ট করতে আসে। তুমি আরো অন্য অন্য এজেন্সি, আইবি সম্পর্কে জানবে। ঠিক আছে, ইন্টেলিজেন্স ব্যুরো আছে, আইবি আছে আলাদা করে। ঠিক আছে, অনেক কিছুই আছে। এবার কিন্তু সম্পর্কে তোমার কাছে খুব বেশি ডিটেলস থাকবে না, বা কে কাজ করে, কারা কাজ করে, এটসেট্রা এটসেট্রা, এত ডিটেলস থাকবে না, কারণ ওরা আন্ডার কভার্ড এজেন্সি। ওরা ইন্টারন্যাশনাল যে থ্রেড গুলো সেগুলো সামলায়, ইন্টারন্যাশনাল যে পলিটিক্স গুলো সেগুলো সামলায়। ঠিক আছে, এই যেমন বাংলাদেশ, বাংলাদেশ কিছুদিন আগে পর্যন্ত খুব হাওয়ায় উঠছিল, অ্যান্টি ভারত কথাবার্তা, যে ভারতবর্ষকে শেষ করে দেব, ভারতবর্ষ
বাজে দেশ। এরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে থেকে আলাদা করেছে। অবশ্যই পুরো বাংলাদেশ মানুষ এটা না, বাংলাদেশের মুষ্টিমেয় কিছু মানুষের এটাই বক্তব্য। তারা যে সংখ্যালঘু গুরু তাও প্রমাণিত নয়। বোঝা গেল? তো এখন কি হলো দেখো, হঠাৎ কোনো এক অজানা কারণে পাকিস্তানপন্থী হয়ে পড়েছিল বাংলাদেশ। ঠিক তেমন কোনো একটা অজানা কারণে ওদিকে তালিবানরা হঠাৎ পাকিস্তানের উপর আক্রমণ করতে শুরু করলো। মানে আফগানিস্তানের যারা তালিবান, তারা পাকিস্তানের উপর আক্রমণ করতে শুরু করলো। তারা পাকিস্তানের বড় বড় আর্মি অফিসার, বড় বড় সায়েন্টিস্ট, তাদেরকে গ্রেপ্তার করছে, তাদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে, তাদেরকে পেটাচ্ছে। ঠিক আছে, পাকিস্তান আবার সেটা স্বীকার করছে যে হ্যাঁ, আমার এতজন আর্মি অফিসারকে তালিবানরা তুলে নিয়ে চলে গেছে। ঠিক আছে, আবার ওদিকে তালিবানরা কি করছে, পাকিস্তানের যে আহ তোমার বর্ডার আছে সেখানেও তারা গোলাগুলি চালাচ্ছে। আবার ইরাক সেই সুযোগে ইরাক আবার পাকিস্তানের উপর আক্রমণ করছে। ঠিক আছে, বোঝা গেল? এবার পাকিস্তান বিজ্ঞপ্তি প্রকাশ করে, অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে বলছে তার অবস্থা খারাপ, এরা পাকিস্তানের উপর হামলা চালাচ্ছে। সুতরাং বাংলাদেশ যে পাকিস্তানকে বন্ধু করে নিয়ে ভারতের বিরুদ্ধে একটা কিছু ঘোষণা করবে, সেটা আর হলো না, অবস্থা খারাপ হয়ে গেল। ঠিক আছে, আবার এদিকে বাংলাদেশের উপর ওদিকে মায়ানমার আর্মি, তারা আবার বাংলাদেশের কিছুটা অংশ এই সুযোগে দখল করে নিয়েছে। ঠিক আছে, মানে ভারতবর্ষের সাথে ওরা এখন ভালো সম্পর্ক নেই, ভারতবর্ষ ওর বাঁচাতে আসবে না। আবার এদিকে বাংলাদেশেরও উভয় সংকট সব দেখে আবার মোহাম্মদ ইউনিস বলছে যে না, আমি বোধহয় পারছি না, আমার পক্ষে বোধহয় টানা সম্ভব হবে না, মানে বলেই ফেললো আর কি। ঠিক আছে, বোঝা গেল? প্রথমে নিজেকে খুব চালাক ভাবছিল। এখন হতে পারে, মানে আমি আমি তো আর সেই জানাশোনা মানুষ নয়, বা আমি তো আর সেই কেন্দ্র সরকারের লোক নয়। হতে পারে যে এই যে পিছন থেকে যে কলকাঠি নাড়া, কোথায় থেকে কাকে কি করলে তবে কে টাইট হবে, এইসব ব্যাপারগুলো বা এদের ডিপার্টমেন্ট গুলো দেখে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা চলো, তো আজকে আমরা পঞ্চায়েত শুরু করব। ঠিক আছে, পঞ্চায়েত তোমাদের আগে হয়নি, নতুন করে হবে। পঞ্চায়েতের একেবারে সমস্ত কিছু আজকে আমরা জানবো, মানে যা যা আছে পঞ্চায়েত। ঠিক আছে, এই স্ক্রিনের উপরে এই জায়গাটা দেখতে পাচ্ছ কি, যেখানে আমি কার্সারটা ঘোরাচ্ছি, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। Yes, sir. দেখো লেখা আছে পেজ 1 of 36, মানে 36খানা স্লাইড আছে এরকম। তার মানে বুঝতেই পারছো এটা একটা ক্লাসে হওয়া সম্ভব নয়। ঠিক আছে, কেন 36খানা স্লাইড আছে এরকম? কারণ পঞ্চায়েতের একেবারে জন্মের শুরু থেকে আর পঞ্চায়েতের একেবারে আজকের দিনে কি অবস্থা, সবই আমরা এই এই পঞ্চায়েতের মধ্যে জানবো। আচ্ছা, প্রথম বুলেটিন দেখো কি বলছে, রুরাল লোকাল সেলফ গভর্নমেন্ট। পঞ্চায়েতটাকে বলা হচ্ছে রুরাল লোকাল সেলফ গভর্নমেন্ট। রুরাল মানে হচ্ছে গ্রাম্য, লোকাল মানে নিজেদের গ্রামের নিজেদের মানুষদের নিয়ে তৈরি। ঠিক আছে, সেলফ গভর্নমেন্ট মানে ওই আর কি, আহ, নিজেদের, লোকাল মানে এলাকার, সেলফ গভর্নমেন্ট মানে তাদের মানুষদেরকে নিয়ে তৈরি একটা সরকার। তাহলে পঞ্চায়েত মানে তো একটা সরকার, যে কিনা তোমার এলাকাটা, তোমার পাড়াটা বা তোমার গ্রামটা সে চালাবে। ঠিক আছে, সেই জন্য এবার সেটা গ্রাম বলেই সেটাকে রুরাল বলা হচ্ছে। আর মিউনিসিপ্যালিটি হলে এটা উল্টে যাবে, আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট হলে মিউনিসিপ্যালিটি, আর রুরাল লোকাল সেলফ গভর্নমেন্ট হলে পঞ্চায়েত। মাথায় রাখবে, ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা, তাহলে আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট হলে মিউনিসিপ্যালিটি, রুরাল লোকাল সেলফ গভর্নমেন্ট হলে পঞ্চায়েত। পঞ্চায়েত শুরু করার আগে আগে একটা কথা বলবো, তোমরা জানো পঞ্চায়েত আমাদের অরিজিনাল কনস্টিটিউশনের মধ্যে পঞ্চায়েত ব্যবস্থাটা ছিল না, তাই তো? মানে পঞ্চায়েত ব্যবস্থার ডিটেলস ছিল না অরিজিনাল কনস্টিটিউশনে। অরিজিনাল কনস্টিটিউশনে ডিপিএসপি তে শুধু আমরা পাই যে পঞ্চায়েতি ব্যবস্থা চালু করার কথা বলা হচ্ছে সরকারকে, কারণ ডিপিএসপির মধ্যে যেগুলো করতে বলছে সব সরকারকে করতে বলছে। তাহলে অরিজিনাল কনস্টিটিউশনে ডিপিএসপির মধ্যে পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হচ্ছে, অর্থাৎ সেটা কে করবে? সেটা সরকার তৈরি করবে পঞ্চায়েত ব্যবস্থাটা। কত নম্বর আর্টিকেলে ছিল কেউ বলতে পারবে? ডিপিএসপির কত নম্বর আর্টিকেলে পঞ্চায়েতের কথা বলা হয়েছে? স্যার আর্টিকেল 40। আর্টিকেল 40, ভেরি গুড। ঠিক আছে, টুম্পা সুতপা এরা কেউ বলতে পারলো না কিন্তু। ঠিক আছে, লেখাপড়া হচ্ছে না।
আচ্ছা, তো এই পঞ্চায়েত ব্যবস্থাটা ডিপিএসপি তে কেন গেল তার দুটো কারণ আছে। প্রথম কারণটা যদি বলি, গান্ধীজি কেন পঞ্চায়েত প্রত্যেকটা এলাকাতে দরকার, প্রতিটা এলাকাতে প্রয়োজন, এই উপলব্ধি ভারতবর্ষের মধ্যে প্রথম করে গান্ধী। মানে যদিও গান্ধীর কথাতেই পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি শুরু হয়েছে এমনটা নয়, গান্ধীর জন্মের 100-150 বছর আগেও ভারতবর্ষে মিউনিসিপ্যালিটি ছিল। কিন্তু এই যে একটা সুন্দর প্রবাদ আছে গান্ধীজির, যে ভারত কি আত্মা গাঁও মে বসতি হ্যায়, অর্থাৎ ভারতবর্ষের যে আত্মা সেটা গ্রামে গেলে পাওয়া যায়। বোঝা গেল? শহরে গেলে ভারতবর্ষের আত্মা পাওয়া যাবে না। তুমি বাংলাদেশ বা পাকিস্তান বা হংকং বা সুইজারল্যান্ড, আমেরিকা, ব্রিটেন, যে কোনো জায়গা থেকেই কোনো মানুষকে নিয়ে আসবে, এসে বলবে চলো ভারতবর্ষটা কেমন তোমাকে দেখাই। এটা দেখাতে এসে তুমি কলকাতা, প্রপার কলকাতা, বেঙ্গালুরু, তুমি চেন্নাই, দিল্লি, এই কটা জায়গা ঘুরিয়ে ভারতবর্ষ দেখানো হয়ে গেছে বলে তাকে বাড়ি পাঠালে। সে কি আদেও ভারতবর্ষ কি জিনিস কিছু চিনবে? এই শহরে, যেটা মেট্রো সিটি আমরা বলি, যেগুলোকে মেট্রো সিটিতে, কিন্তু আমরা বৈদেশিক কালচারের কপি পেস্ট দেখতে পাই। সেই কালচার গুলো কিন্তু কোনো অর্থেই ভারতীয় কালচার বলা যায় না। কি মনে হয় তোমাদের, বলা যায় কি প্রপার কলকাতার যে কালচার সেটা কি ইন্ডিয়ান কালচার? কি মনে হয় তোমাদের, ভুল বলছি নাকি ঠিক বলছি? না, সে ইন্ডিয়ান কালচার তো না, কলকাতার একটা আলাদা কালচার আছে যেটা একদম, এবং নর্থ সেটা কলকাতা। বিদেশ থেকে বা বলতে পারো ওয়েস্টার্ন কান্ট্রি গুলো থেকে কপি পেস্ট মারা বেশিরভাগ জিনিস। যেটা তোমার রাস্তাঘাট হতে পারে, সড়ক ডেভেলপমেন্ট হতে পারে, সবকিছু। কিন্তু কোনো একটা মানুষকে ভারতবর্ষ দেখেছে কিনা বুঝবে কি করে? তাকে ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামগুলোতে ঘোরাও, পুরুলিয়াতে নিয়ে যাও, তাকে পশ্চিমবঙ্গ চেনাতে গেলে তাকে নিয়ে যাও বাঁকুড়াতে, তাকে নিয়ে যাও সুন্দরবনে। ঠিক আছে, তবে তো সে বুঝবে ভারতবর্ষ কি জিনিস, তবে তো সে জানবে ভারতবর্ষ কি জিনিস। তাকে কেবলমাত্র শহরগুলো ঘুরিয়ে দিয়ে ছেড়ে দিলাম, সে কিছুই বুঝবে না। এই জন্য গান্ধীজি বলেছিল ভারত কি আত্মা গাঁও মে বাসতি হ্যায়। ভারতবর্ষটাকে দেখতে গেলে গ্রামে যেতে হবে। বোঝা গেল? এই টুম্পা কিছুদিন আগে পর্যন্ত কলকাতার আশেপাশে বা গ্রেটার কলকাতাতে সে ভাড়া থাকতো, বা একটা ঘর নিয়ে থাকতো, মেসে থাকতো, বা দিদির সাথে থাকতো। এখন টুম্পার যে দেশের বাড়ি আছে সেখানকার যে কালচার সেটা তো ভারতীয় কালচার। টুম্পা যেখানে থাকতো এতদিন ভাড়া বাড়িতে, সেটা কি ভারতীয় কালচার? না, সেটাকে আমরা সরাসরি ভারতীয় কালচার বলবো না। সেখানে এসে আবার টুম্পা তাদের মতো করেই থাকতো। ঠিক আছে, বোঝা গেল? তো এখন গান্ধীজি যে এটা বলতো তার মানে ঠিক বলতো, যে ভারতের আত্মা তো গ্রামে গেলেই পাওয়া যাবে, ভারতের আত্মাকে আমরা শহরে খুঁজলে খুঁজে পাবো না। এবং যদি গ্রামে গ্রামে গিয়ে ঘুরি, তাহলে আরো একটা সুন্দর জিনিস লক্ষ্য করতে পারবো। সেটা হলো যে প্রতিটা গ্রামের তাদের আলাদা আলাদা চাহিদা আছে, তাদের আলাদা আলাদা ডিমান্ডস আছে, তাদের আলাদা রকম জিনিসের চাহিদা আছে। যেমন তুমি সুন্দরবনের গ্রামগুলোতে চলে যাবে, তাদের মূল চাহিদা স্থায়ী নদী বাঁধ, তাদের মূল চাহিদা পাকা নদী বাঁধ, কংক্রিটের নদী বাঁধ। কোনো সরকার শোনে না। ওই প্রত্যেকবারে হয়, আর আবার ভেঙে যায়, ধসে যায়, গ্রাম ভেসে যায়, মানুষ ভেসে যায়। ঠিক আছে, তাদের ভেসে ভেসে থাকাই অভ্যেস হয়ে গেছে। বছরে একবার করে ঝড় আসে, কোনো বছর আমপান, কোনো বছর ইয়াস, কোনো বছর এটা ওটা সেটা, এইসব আসে, এইসব এসে তাদেরকে, তাদের গ্রাম নস্যাৎ করে দিয়ে চলে যায়। আবার তারা নতুন করে সরকার কিছু অনুদান দেয়, বসতির টাকা নিয়ে আবার ফের তারা নতুন করে জীবন শুরু করে। এটা তাদের অভ্যেসের মধ্যে চলে আসছে। তাদের মূল ডিমান্ড কি? তাদের তাদের মূল ডিমান্ড হচ্ছে যে স্থায়ী নদী বাঁধ। এবং তার দ্বিতীয় ডিমান্ড কি? দ্বিতীয় ডিমান্ড হচ্ছে যে ওখানে যে চাষযোগ্য জমিগুলো আছে, বহুবার এই বন্যার ফলে, বহুবার নদীর জল ঢোকার ফলে, সমুদ্রের জল ঢোকার ফলে, ঠিক আছে, কি হয়ে গেছে, সুন্দরবন তো কেবলমাত্র নদী না, তোমরা দেখেছো বঙ্গোপসাগরও তার সাথে একসাথে প্রায় অ্যাটাচ। সমুদ্র নদী জল ঢোকার ফলে কি হয়েছে, চাষযোগ্য জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ধান হচ্ছে না। সুতরাং তারা চাইছে যে এমন কিছু ধানের বীজ, যেটা বর্তমানে তৈরি করা হয়েছে, অবশ্যই তাদের জন্যই করা হয়েছে, যেগুলোকে কিনা ওই লবণাক্ত মৃত্তিকায় খুব ভালো ফলন দেয়। বোঝা গেল? তো এখন এইগুলো তাদের ডিমান্ড। তুমি যদি আমার মালদাতে চলে যাও, মালদাতে যদি যাও, তাহলে মালদার মানুষ কি স্থায়ী নদী বাঁধের কথা চিন্তা করবে?
করবে কি? মালদার মানুষ তাই নদী বাঁধের কথা চিন্তা করবে না। মালদার মানুষ চিন্তা করবে কিভাবে যে ওদের যে এলাকাতেই যে আমের প্রচুর গাছ, এই আমগুলোকে, বেশিরভাগ মানুষের আমের বাগান আছে, এই আমগুলোকে কিভাবে ভালো মূল্যে বাজারজাত করা যায়, এই আমগুলোকে কিভাবে সস্তায় বা কম কষ্টে, সস্তা মানে টাকায় সস্তা নয়, সস্তায় দিলে তার কি লাভ হবে, কিভাবে তাকে বিদেশে রপ্তানি করা যায়। ঠিক আছে? মালদার মানুষের চাহিদা, সুন্দরবনের মানুষের চাহিদা আলাদা। আমার বাড়ি এখানের মূল চাহিদা কি? আমার এটা মিউনিসিপাল এরিয়া, শহরতলি এরিয়া। আমার এখানের মানুষের মূল চাহিদা ড্রেনেজ গুলো পরিষ্কার থাকবে, রাস্তাগুলো খুব সুন্দর থাকবে, বাড়িতে ঠিক সময় মতো 3টে টাইম কলের জল আসবে। ঠিক আছে? রাস্তার লাইট গুলো যেন সব ঠিকঠাক জ্বলে আজ সন্ধ্যের পরে থেকে। বোঝা গেল? এই তো মানুষের চাহিদা, তাই তো? তাহলে বিভিন্ন গ্রাম, যদিও আমারটা মিউনিসিপ্যালিটি হলেও এটা গ্রাম বলতে পারি। মিউনিসিপ্যালিটি মানে এটা কলকাতার মতো বিশাল শহর হয়ে গেছে তা না। বিভিন্ন গ্রাম, বিভিন্ন জায়গাতে তার মানুষের জীবনযাত্রার মান অনুযায়ী তাদের চাহিদা আলাদা হবে। তাই গান্ধীজি চেয়েছিল যে প্রতিটা গ্রামে আলাদা আলাদা পঞ্চায়েত দরকার। সরি, পঞ্চায়েত থাকলে কি হবে? তাহলে আমার গ্রামের যে চাহিদা, তাহলে আমি আমার কিছু মানুষকে ভোটাভুটির মাধ্যমে জিতিয়ে তৈরি করব একটা আমার লোকাল গভর্নমেন্ট। সেই লোকাল গভর্নমেন্ট আমার গ্রামের চাহিদাটা পূরণ করবে। অর্থাৎ আমার যে জয়নগর মজিলপুর মিউনিসিপ্যালিটি, সে এই চাহিদাগুলো পূরণ করবে যে আমার বাড়ির পাশের ড্রেনটা সবসময় ঝাঁ চকচকে থাকবে, আমার বাড়ির পাশে বর্ষাকালে জল জমবে না, আমার বাড়ির সামনের পোস্টে লাইট ঠিকঠাক থাকবে সব সময়। বোঝা গেল? বাড়িতে জল ঠিকঠাক সময়ে আসবে। তাই তো? এইটুকুই চাহিদা মিউনিসিপ্যালিটির কাছে চাহিদা। আচ্ছা, তো তাহলে আরো একটা চাহিদা এক্সট্রা হতেই পারে যে কিভাবে জয়নগরের মানুষ বা আমার এলাকার মানুষ আরো কম সময়ের মধ্যে কলকাতা পৌঁছাবে অল্টারনেটিভ ওয়েতে। বোঝা গেল? জেনারেলি কলকাতা শিয়ালদা থেকে আমাদের জয়নগরের ট্রেন টাইমের ডিস্টেন্স 1 ঘন্টা 15 মিনিট। শিয়ালদা থেকে উঠলে 1 ঘন্টা 15 মিনিট পরে এখানে আসা যায়। তাহলে চেষ্টা করতে হবে কিভাবে বাইপাস রোড করে বা কিছু করে গাড়িতে যাতে আরো সুন্দর করে চলে যাওয়া যায় আমাকে। ঠিক আছে? তো যাই হোক, এইরকম ডিমান্ড আলাদা আলাদা সব জায়গায়। তোমার এলাকার কথা তোমরা ভাবো, তোমরাও বুঝতে পারবে তোমার এলাকায় কি ডিমান্ড থাকতে পারে। সেই জন্য গান্ধীজি এই পঞ্চায়েত প্রথার পক্ষে ছিল। ঠিক আছে? তাই ডিপিএসপির আর্টিকেল 40-তে ওইটাকে দেখেছিলে তোমরা যে গান্ধিয়ান পলিসির মধ্যে ফেলা হয়েছিল। তাই তো? আর্টিকেল 40-কে গান্ধিয়ান পলিসি বলা হতো তো। হ্যাঁ স্যার। আচ্ছা, তো এই গান্ধিয়ান পলিসি, গান্ধী চাইতো যে প্রত্যেকটা পাড়াতে প্রত্যেকটা গ্রামে তাদের আলাদা আলাদা সরকার থাকুক, তারা নিজেরা গঠন করুক, তারা তাদের চাহিদা অনুযায়ী সেরকম ডেভেলপ করবে। কিন্তু ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের জনক, আর গান্ধীজিকে বলা হয় ভারতবর্ষের জনক, ভারতীয়ের জনক। ঠিক আছে? জাতির জনক। তো এই জাতির জনক এবং সংবিধানের জনকের মধ্যে এখানে জনকে জনকে গন্ডগোল। কি গন্ডগোল? আম্বেদকর তো ঘরপোড়া গরু। ঠিক আছে? সে তো সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাবে। তাহলে গান্ধীজি যেটা বলেছিল সেটা ভুল নয়। আবার আম্বেদকর দেখো কি বলছে। আম্বেদকর বলছে যে পাড়ায় পাড়ায় এরকম ছোট ছোট সরকার যদি গড়ে তুলি, তাহলে সেই পাড়ার সরকারগুলো, গ্রামের সরকারগুলো, তাদের যে পাড়ার নেতা, গ্রামের নেতা, তারাই হয়ে যাবে শোষণকারী, তারা মানুষকে শোষণ করবে। কারণ আম্বেদকর তার জীবন দিয়ে এটা ফেস করেছে। আম্বেদকরের সময় পাড়ার যারা মোড়ল থাকতো, যারা সরপঞ্চ থাকতো, যারা প্রধান থাকতো, তারা আম্বেদকর নিচু জাতি বলে তার বাড়িতে আক্রমণ করতো, বাড়ি পুড়িয়ে দিত, লেখাপড়া করতে দিত না, মারধর করতো। তাহলে আম্বেদকর ঘরপোড়া গরু। সে দেখেছে যে না, এই জিনিস করা যাবে না। এটা নিয়ে গান্ধী এবং আম্বেদকরের মধ্যে ক্ল্যাশ শুরু হলো। এবং গান্ধী আম্বেদকরের মধ্যে গন্ডগোল মানে সেই আমাদের রাজনৈতিক নেতাদের মতো গন্ডগোল ভেবো না। এ বলছে তুই আসিস ব্যারাকপুরের এপারে দেখে নেবো তোকে, ও আবার এবিপি আনতে বলে তুই আয় তোর ঠ্যাং ভাঙবো। এরকম না। ভদ্রলোকের গন্ডগোল ওই রকম গন্ডগোল হয় না। তাই বলে ভেবো না যে দুজন মারপিট করতো। দুজন একে অপরের প্রতি প্রচন্ড শ্রদ্ধাশীল ছিল। কিন্তু তাদের মধ্যে তারতম্য থাকতেই পারে, তাদের চিন্তা ভাবনার তারতম্য থাকতেই পারে কিছু। ঠিক আছে? কিন্তু উদ্দেশ্য তো দুজনের একই ছিল, দুজনেরই সেম উদ্দেশ্য যে ভারতবর্ষের সার্বিক উন্নয়ন। সুতরাং
তারা কিন্তু নিজেদের মধ্যে ঝগড়া করবে না, মারপিট করবে না। ঠিক আছে, বোঝা গেল? মানে এ ওকে বোম মারছে, বলছে যে আমি ভারতবর্ষে ভালো উন্নয়ন করবো, বলছে না ওকে বোম মার, আমি ভালো উন্নয়ন করবো। এমনটা ছিল না। আচ্ছা, তো এই আম্বেদকর কি বলছে, না পঞ্চায়েত রাখা যাবে না। আর আম্বেদকরের কথাও সত্যি। বর্তমানে দেখো যে এই পঞ্চায়েতের প্রধান, এলাকার যে নেতা, তারাই তো মানুষের মাথা খারাপ করে রেখেছে। বোঝা গেল? তো একটা কথায় বলে যে, একটা প্রবাদও তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে, যে উপরে ভগবান আর নিচে প্রধান, এদের মাঝে মানুষ বেঁচে আছে, যে উপরে বাঁচালে ভগবান বাঁচাবে, নতুবা নিচে বাঁচালে প্রধান বাঁচাবে আর কি। ঠিক আছে, তাহলে আম্বেদকরও ভুল বলেনি। তো এই যে গন্ডগোলটা, এই যে মত পার্থক্য, এটার মধ্যস্থতা করেছিল তৎকালীন আমাদের ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি এবং গণপরিষদের প্রেসিডেন্ট। কি নাম? নাম কি তার? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বাকিরা কেন কেউ কিছু বলছে না, চুপচাপ শুনছে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি বললেন, আম্বেদকরকে বুদ্ধি দিলেন যে তুমি এটা ডিপিএসপির মধ্যে রেখে দাও। তাহলে এটা তোমার বলা হলো সরকারকে, ভাই তোরা পরে করলে করিস, না করলে না করিস, তোমরা জানো ডিপিএসপি এনফোর্সেবল না, করতেই হবে এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আবার গান্ধীও বুঝলো যে হ্যাঁ ওটা করতে তো বলেছে, তার মানে সরকার এটা করবে। ঠিক আছে, তো তাই ওটা ডিপিএসপির আর্টিকেল 40-তে গেছিল। আচ্ছা, পরের পয়েন্টটা দেখো কি বলছে, এস্টাবলিশড অল ওভার দ্য কান্ট্রি। সমস্ত ভারতবর্ষে এটাকে এস্টাবলিশড করা হয়েছে বাই দ্য অ্যাক্টস অফ স্টেট লেজিসলেচার, স্টেট লেজিসলেচারের অ্যাক্টের মাধ্যমে, টু বিল্ড ডেমোক্রেসি অ্যাট দ্য গ্রাসরুট লেভেল। তাহলে পঞ্চায়েতের আর একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে টু বিল্ড ডেমোক্রেসি অ্যাট দ্য গ্রাসরুট লেভেল। গ্রাসরুট লেভেলে, অর্থাৎ আবার সেই তৃণমূল বলতেই হবে বাংলা, তৃণমূল লেভেলে কিন্তু ডেমোক্রেসিটাকে ছড়িয়ে দিতে হবে। বোঝা গেল? যাতে প্রতিটা মানুষ গণতন্ত্র কি জিনিস, গণতন্ত্রের সুফলটা যেন বুঝতে পারে। এটা খুব সত্যি কথা। পাড়ায় পাড়ায়, এলাকাতে এলাকাতে দেখবে যে লোকসভার ভোটে উত্তেজনা খুব কম। তাই তো, লোকসভার ভোটে অত উত্তেজনা নেই, কে ভোট দিল কে দিতে গেল না অতটাও লোক দেখে না। বিধানসভা ভোটে উত্তেজনাটা একটু বেশি, পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি ভোটে উত্তেজনা বিশাল। কারণ সবাই জানে যে এই পঞ্চায়েত বা এই মিউনিসিপ্যালিটি, এই পঞ্চায়েত ভোট বা এই মিউনিসিপ্যালিটি ভোটের প্রার্থীগুলো যদি আমার মনের মতো প্রার্থী না জেতে, তাহলে আগামী 5 বছর আমার বাড়িতে কিন্তু থাকতে আমার সমস্যা হলেও হতে পারে, বা আমার সমস্যার কথা কাউকে কিন্তু আমি জানাতে পারবো না। ঠিক আছে, তাহলে গণতন্ত্রের যে সুফল, সেটা গ্রাসরুট লেভেল পর্যন্ত, অর্থাৎ তৃণমূল স্তর পর্যন্ত প্রতিটা মানুষের কাছে কাছে পৌঁছে দেয়, যে গণতন্ত্র কেন দরকার, সেটার জন্য পঞ্চায়েত একটা দারুণ প্ল্যাটফর্ম। আচ্ছা, বেসিক অবজেক্ট ইজ রুরাল ডেভেলপমেন্ট, মানে মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রামের উন্নয়ন। গ্রামের উন্নয়নের জন্যই তো এটা করা হয়েছিল না, গান্ধীজি সেই বলেছিল ভারত কি আত্মা গাঁও মে বাসতি হ্যায়। কোন গ্রামে কি উন্নয়ন দরকার, কাদের কি দরকার, সেগুলোই তো মূল কারণ। তার জন্যই তো পঞ্চায়েত ব্যবস্থাটা চালু করার কথা বলা হচ্ছে। আচ্ছা, এটা কনস্টিটিউশনালাইজড করা হয়েছিল, মানে সংবিধানিকীকরণ করা হয়েছিল 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992-তে, 1992 সালে 73তম সংবিধান সংশোধন অ্যাক্টের মাধ্যমে এটা যুক্ত করা হয়। তাহলে ক্লিয়ার, বোঝা গেছে এটা পুরোটাই স্লাইডটা? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট আমাদের পঞ্চায়েত আনার জন্য ভারতবর্ষে কিছু কমিটি তৈরি করা হয়। কি কি কমিটি তৈরি করা হয়? প্রথম কমিটি হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি, যেটা 1957 সালে তৈরি করা হয়। বলবন্ত রায় মেহতা কমিটি হচ্ছে 1957 সালে তৈরি করা হয়। এই কমিটির কাজ কি? এই কমিটিগুলো তৈরি করা হচ্ছে কেন? কারণ কমিটি তৈরি করে তারা রেকমেন্ড করবে যে কিভাবে পঞ্চায়েত ব্যবস্থাটা ভারতবর্ষে রাখলে তবে তার খুব ভালো সুফলগুলো আমরা পেতে পারবো। ঠিক আছে, এই কমিটি was recommended the establishment of democratic decentralization. এই কমিটি, ঠিক আছে, রেকমেন্ড করেছিল যে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন করাটা খুব দরকার,
অর্থাৎ গণতন্ত্রকে বিকেন্দ্রীকরণ করা খুব দরকার। ভেবে দেখো, যদি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি না থেকে কেবলমাত্র কেন্দ্র সরকার আর রাজ্য সরকার চালানোর জন্যই জনগণ ভোট দিত, তাহলে কিন্তু গণতন্ত্রটার কেন্দ্রীকরণ হয়ে থাকতো। অর্থাৎ মানুষ জানে আমি এখানে বোতাম টিপছি কেন, কলকাতায় কেউ সরকার করবে বলে। আমি এখানে বোতাম টিপছি কেন, দিল্লি কেউ সরকার করবে বলে। তাহলে গণতন্ত্রের কেন্দ্রীকরণ, সারা ভারতবর্ষে ভোট হচ্ছে কেন, দিল্লিতে সরকার গঠন করা হবে। এই কেন্দ্রীকরণ না করে এই বলবন্ত রায় মেহতা বলেছিল গণতন্ত্রকে বিকেন্দ্রীকরণ করে দাও। অর্থাৎ গণতন্ত্রকে চারিদিকে ছড়িয়ে দাও, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ছড়িয়ে দাও। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটাও মনে রেখো যে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন, এটাও কিন্তু পঞ্চায়েতের একটা মুখ্য কাজ বা মুখ্য উদ্দেশ্য। আচ্ছা, নেক্সট, দিস কমিটি রেকমেন্ডস থ্রি টায়ার সিস্টেম। এই যে কমিটি, এই কমিটি থ্রি টিয়ার সিস্টেম চালু করার কথা বলেছিল, অর্থাৎ ত্রিস্তরীয় পঞ্চায়েতের কথা বলেছিল। বর্তমানে আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েতই দেখি তো, তা কি? কি বর্তমানে পঞ্চায়েত ত্রিস্তরীয় তো? এটা মানে ঠিক বুঝলাম না, ত্রিস্তরীয় মানে। আচ্ছা, জয় বুঝেছো ত্রিস্তরীয় মানে? হ্যাঁ স্যার। কি বুঝেছো বলো? জয়, জয় হ্যাঁ স্যার বললো না না স্যার বললো, বুঝতেই পারলাম না। জয় তো কথা বলার আগে মিউট করার চিন্তা। মৌসুমী, মৌসুমী আছে ক্লাসে আদেও, না ঘুমিয়ে পড়েছে? স্যার আর একবার বলুন। হ্যাঁ বলছি, দিস কমিটি রেকমেন্ডস থ্রি টিয়ার সিস্টেম, মানে ত্রিস্তরীয় পঞ্চায়েতের কথা বলেছিল। এই ত্রিস্তরীয় ব্যাপারটা কি জানো, নাকি এটা জিজ্ঞেস করলাম বলে বলছো আরেকবার বলুন? আগের গুলো যা জানতে পারোনি তো স্যার বলেনি তো বলেনি, না কিরকম ব্যাপার? মানে অনলাইন ক্লাস হচ্ছে মানে লজ্জায় মিউট করে সবাই রেখে দেবে, কথা বলবে না এমন ব্যাপারটা তো নয়। আনমিউট করেও রাখা যায় যদি আশেপাশে চিৎকার চেঁচামেচি না হয়। ঠিক আছে, আচ্ছা। থ্রি টায়ার সিস্টেম মানে ত্রিস্তরীয় পঞ্চায়েত। পঞ্চায়েত ভোট যদি কেউ দিয়ে থাকো বা দেওয়ার সৌভাগ্য যদি কারুর হয়, আমার কখনো হয়নি আর কখনো হবেও না, ঠিক আছে, কারণ মিউনিসিপ্যালিটিতে থাকি। হ্যাঁ স্যার, আমি দিয়েছি। হ্যাঁ, সুতপা দিয়েছে, দেখবে তিনটে ব্যালটে আমিও ভোট। দিয়েছি। হ্যাঁ, বাহ। তাহলে তো বলে পঞ্চায়েতে ভোট হয় না, সব ভোট নাকি চুরি হয়ে যায়। মিথ্যা কথা, সবই তো ভোট দিয়েছে। তাহলে তিনটে ব্যালটে ভোট দিতে হয়, তাই তো? তিনখানা ব্যালট থাকে, তিনটে ব্যালটে ভোট দিতে হয়। ত্রিস্তরীয় মানে প্রথম ব্যালটে যেটা তুমি ভোট দেবে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত নির্বাচন, তোমার গ্রামের পঞ্চায়েত নির্বাচন। এই যে প্রথমটাকে বলছে গ্রাম পঞ্চায়েত, ভালো করে দেখো, গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, এটা কোন লেভেলে থাকবে? এটা থাকবে ভিলেজ লেভেলে, অর্থাৎ এটা থাকবে গ্রামে, অ্যাট ভিলেজ লেভেল। তোমার গ্রামের লেভেলে, অর্থাৎ গ্রামে কারা সরকার করবে তার জন্য এটা তৈরি হবে, গ্রামের একটা সরকার হবে। ঠিক আছে, এবার বলবন্ত রায় মেহতা বলছে যে এই যে গ্রাম পঞ্চায়েত নির্বাচনটা, এটা হবে ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে, অর্থাৎ সরাসরি ভোটের মাধ্যমে এই গ্রাম পঞ্চায়েত নির্বাচনটা হবে। ঠিক আছে, বোঝা গেল? বলবন্ত রায় মেহতা কমিটি কে বলছে? বলবন্ত রায় মেহতা কমিটি। আবার দেখো ভালো করে। আচ্ছা, তারপরের স্তরটা থাকবে পঞ্চায়েত সমিতি। তারপরের স্তরটা থাকবে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি কোন লেভেলের জন্য থাকবে? অ্যাট ব্লক লেভেল। ব্লক লেভেল মানে, ব্লকের বাংলা কি বলতে পারি? ওই যে বিডিও অফিস থাকে প্রত্যেক ব্লকে একটা করে, ঠিক আছে, এই ব্লক লেভেলে জন্য থাকবে পঞ্চায়েত সমিতি। তোমার গ্রামে একটা সরকার হবে, তারপর ব্লকে, তার উপরে একটা ব্লকের সরকার হবে। ঠিক আছে, বোঝা গেল? এই ব্লক লেভেলে যারা থাকবে তারা, তাদেরকে আমরা বলবো এক্সিকিউটিভ বডি। কি বলবো? তাদেরকে বলবো এক্সিকিউটিভ বডি। ঠিক আছে, এবং এই ব্লক লেভেলের যে ভোটাভুটি, সেটা কিন্তু ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে হবে, অর্থাৎ এখানে জনগণ সরাসরি ভোট দেবে না। বোঝা গেল? আচ্ছা, তারপরের যে স্তরটা, থ্রি টিয়ার মানে ত্রিস্তরীয় বলেছি, তারপরের স্তরটা, তাহলে প্রথমে একটা ভোট দিলাম, সেটা আমার গ্রাম। বর্তমানে এই ইনডাইরেক্ট ইলেকশন হয় না, বর্তমানে সব ডাইরেক্ট ইলেকশনই হয়। এটা কি পড়ছি আমরা? বলবন্ত রায় মেহতা কমিটির রেকমেন্ডেশন।
তিনি রেকমেন্ড করেছিলেন যে প্রথম স্তরটা কেবলমাত্র ডাইরেক্ট হবে, তারপরের দুটো স্তর ইনডাইরেক্ট হবে, কিন্তু বর্তমানে তিনটেই ডাইরেক্ট হয়। তারপরের লেভেলটা, তাহলে প্রথম স্তর কি দেখলাম বা প্রথম টিয়ার কি দেখলাম, গ্রাম পঞ্চায়েত, যেটা ভিলেজ লেভেলে তৈরি হবে সরকার, যার প্রধান হবে প্রধান, যার প্রধানকে আমরা প্রধান বলি। তারপরে তৈরি হবে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি লেভেলের একটা সরকার, তার জন্য আবার তুমি দ্বিতীয় ব্যালটে ভোটটা দেবে। ঠিক আছে, পঞ্চায়েত সমিতির প্রধান হবে সভাপতি, বলা হয় না? ঠিক আছে, বর্তমানে এদেরকে সভাপতি বলা হয়। তারপরের লেভেলটা হবে জেলা পরিষদ, অর্থাৎ জেলা পরিষদ মানে তোমার ডিস্ট্রিক্ট লেভেলের একটা আবার সরকার তৈরি হবে আলাদা করে। ঠিক আছে, 3 নম্বর ভোটটা এটা দিতে হবে। এই জেলা পরিষদ, এটা কোন লেভেল? এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল। ঠিক আছে, এবং বলবন্ত রায় মেহতা কমিটি তিনি রেকমেন্ড করছেন এই ডিস্ট্রিক্ট লেভেলে যারা থাকবে তারা হবে অ্যাডভাইজারি বডি। ঠিক আছে, এবং ডিস্ট্রিক্ট লেভেল আর ব্লক লেভেল এই দুটোতে ইনি বলছেন যে ইনডাইরেক্ট ইলেকশন করতে হবে। কি করতে হবে? এই দুটোতে ইনডাইরেক্ট ইলেকশন করতে হবে, কিন্তু বর্তমানে তিনটেতেই ডাইরেক্ট ইলেকশন হয় যদিও। তাহলে আরো একবার করে এই 3 টায়ার সিস্টেমটা বুঝি আমরা। প্রথম দেখো, প্রথম টিয়ার হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা প্রথম স্তর, যেটা ভিলেজ লেভেলে তৈরি হবে, এবং ইনি বলছেন এখানে ডাইরেক্ট ইলেকশন, সাধারণ মানুষ সরাসরি ভোট দিয়ে এদেরকে নির্বাচন করবে। পরের স্তরটা বলছে যে তার ওপরের আর একটা সরকার তৈরি হবে, যেটা পঞ্চায়েত সমিতি ব্লক লেভেলের। বোঝা গেল? এটা হবে এক্সিকিউটিভ বডি, এখানে ইনডাইরেক্ট ইলেকশন হবে। এক্সিকিউটিভ বডি মানে এরা এক্সিকিউট করবে, পঞ্চায়েত লেভেলের যে কাজগুলো এরা করাবে, এদের মাধ্যমে করানো হবে। তাই দেখবে বিডিওর পাশে এখনো দেখবে লেখা থাকে যে বিডিও ডব্লিউবিসিএস অফিসার ব্র্যাকেটে এক্সিকিউটিভ, অর্থাৎ বিডিও কিন্তু এখনো পঞ্চায়েত লেভেলের এক্সিকিউটিভ। বোঝা গেল? আচ্ছা, আর জেলা পরিষদ ডিস্ট্রিক্ট লেভেল অ্যাডভাইজারি বডি, এটা ইনডাইরেক্ট ইলেকশন হবে ডিস্ট্রিক্ট লেভেলে, এরা হবে অ্যাডভাইজারি বডি। তার মানে একটা জেলা, মানে ছোট্ট করে যদি এখানে স্ক্রিনটা দেখতে পাও, আমি ডান দিকে আর নিচে মাঝে ছোট করে এঁকে দেখাচ্ছি, এটা একটা জেলা। ভাবলাম এটা দক্ষিণ 24 পরগনা বা উত্তর 24 পরগনা একটা জেলা। তাহলে এই জেলার লেভেলের একটা, পুরো এই জেলা লেভেলের একটা সরকার তৈরি হচ্ছে, তাকে কি বলছি? জেলা পরিষদ। এই জেলা লেভেলের সরকার যারা আছে তারা হচ্ছে অ্যাডভাইজারি বডি, তারা অ্যাডভাইস করবে এই জেলার মধ্যে যতগুলো পঞ্চায়েত আছে তাদের কি কি কাজ করা উচিত বা কিভাবে সেই পঞ্চায়েতগুলোর গঠন হতে পারে। তারা যে অ্যাডভাইসটা করবে সেটাকে এক্সিকিউট কে করবে? এক্সিকিউটিভ বডি পঞ্চায়েত সমিতি। এই জেলা লেভেলে আবার অনেকগুলো কি থাকবে? পঞ্চায়েত সমিতি থাকবে। ভাবলাম একটা জেলায় আমি হাইপোথেটিক্যালি ধরে নিই অনেক বেশি থাকে, তো বলছি 4টে পঞ্চায়েত সমিতি আছে। ঠিক আছে, এবার এই পঞ্চায়েত সমিতিগুলোর মধ্যে আরো এই পঞ্চায়েত সমিতিগুলোর মধ্যে আমরা এবারে দেখতে পাবো বিভিন্ন ভিলেজ লেভেল বা গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, এই পঞ্চায়েত সমিতি 4টে মানে 4টে ব্লক। এবার এর মধ্যে দেখা গেল প্রতিটার মধ্যে, আরে বাবা তো দেখাই যাচ্ছে না, দেখা গেল কি বলছি। আচ্ছা, এই প্রতিটার মধ্যে আবার দেখা গেল যে 4টে করে গ্রাম পঞ্চায়েত আছে। বোঝা গেছে ব্যাপারটা? মৌসুমী, ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে এই যেখানে আমি এখন বর্তমানে কারসারটা ঘোরাচ্ছি, দেখ এটা একটা গ্রাম পঞ্চায়েত, এটা একটা গ্রাম পঞ্চায়েত, এই 4টে গ্রাম পঞ্চায়েত, এই 4টে গ্রাম পঞ্চায়েতকে নিয়ে তৈরি হচ্ছে এই একটা যে সাদা বর্ডার লাইন, একটা কোণ, এটা একটা ব্লক বা পঞ্চায়েত সমিতি। এরকম অনেকগুলো পঞ্চায়েত সমিতি নিয়ে তৈরি হচ্ছে একটা ডিস্ট্রিক্ট বা জেলা পরিষদ। ঠিক আছে, ডিস্ট্রিক্ট লেভেলের জেলা পরিষদ। তাহলে তা আবার একবার পড়ি। তাহলে বলবন্ত রায় মেহতা কমিটি কি রেকমেন্ড করেছিল? খুব ইম্পর্টেন্ট ডব্লিউবিসিএস এর জন্য 3 টিয়ার সিস্টেম রেকমেন্ড করেছিল বলবন্ত রায় মেহতা কমিটি। যার প্রথম টিয়ার ছিল গ্রাম পঞ্চায়েত, যেটা ভিলেজ লেভেলে, এখানে ডাইরেক্ট ইলেকশন হবে। তিনি বলেছিলেন দ্বিতীয় লেভেল হবে পঞ্চায়েত সমিতি ব্লক লেভেলে, এটা এটা ইনডাইরেক্ট ইলেকশন হবে, আর এরা হবে এক্সিকিউটিভ বডি, এরা কাজ এক্সিকিউট করবে। আর জেলা পরিষদ ডিস্ট্রিক্ট লেভেলে, এটাও ইনডাইরেক্ট ইলেকশন, এরা হচ্ছে মূল অ্যাডভাইজারি বডি। জেলা পরিষদ অ্যাডভাইস করবে, তাহলে এই পুরো জেলার পরিষদ অ্যাডভাইস করবে যে এর মধ্যে তার মানে কত আছে, 4টে 4টে করে 4টে 16টা। এই 16টা গ্রাম পঞ্চায়েতে কি কি লাগবে সেটা জেলা পরিষদ অ্যাডভাইস করবে, সেই অ্যাডভাইস শুনে প্রতিটা এই যে
আমাদের পঞ্চায়েত সমিতি আছে ব্লক লেভেলে, তারা এগুলোকে এর মধ্যে এক্সিকিউট করাবে। বোঝা গেল? আচ্ছা, আর কি বলছে? দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শুড বি দ্য চেয়ারম্যান অফ জেলা পরিষদ। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা পরিষদের চেয়ারম্যান হবেন। জেলা পরিষদের চেয়ারম্যান কে হবে? যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি হবেন জেলা পরিষদের চেয়ারম্যান। আচ্ছা, আর কি বলছে? রাজস্থান ওয়াজ দ্য ফার্স্ট স্টেট। রাজস্থান হচ্ছে প্রথম দেশ, প্রথম রাজ্য টু এস্টাবলিশ পঞ্চায়েত অ্যাট নাগুর ডিস্ট্রিক্ট। রাজস্থানের নাগুর ডিস্ট্রিক্টে প্রথম পঞ্চায়েত শুরু হয়েছিল অন 2nd অক্টোবর। দ্বিতীয় 2nd অক্টোবর, এটা 1959 হবে, ঠিক আছে? 2nd অক্টোবর 1959 কোথায় লিখি? এই পাশেই লিখে দিচ্ছি। নাইনটিন ফিফটি নাইন 2nd অক্টোবর রাজস্থানের নাগুর ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে, আশা করছি একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, 1959 রাজস্থানের নাগুর ডিস্ট্রিক্টে কি হলো? প্রথম 2nd অক্টোবর পঞ্চায়েত চালু হচ্ছে ভারতবর্ষে। ইনাগুরেট কে করছে? মানে ইনাগুরেট করছে জওহরলাল নেহেরু। আর অন্ধ্রপ্রদেশ ছিল 2nd স্টেট, তারপরে অন্ধ্রপ্রদেশে চালু হয়েছিল। 2nd অক্টোবর কেন? গান্ধীজির জন্মদিন হয়েছে, গান্ধীজি পঞ্চায়েত ব্যবস্থাটা চাইতেন তাই। ঠিক আছে? আচ্ছা, নেক্সট। এই সেই সময় রাজস্থান থেকে শুরু করে, রাজস্থাব আছে এটা, খুব ভুল বানান, এটা ঠিক করে নিও। ঠিক আছে? রাজস্থান থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ আরো অন্য অন্য জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে পঞ্চায়েত দেখা যেত। তবে সেই পঞ্চায়েত যেহেতু কনস্টিটিউশনালাইজেশন ছিল না বা সাংবিধানিকীকরণ ছিল না, তাই সেই পঞ্চায়েতগুলো নিজেদের মতো যেমন খুশি অ্যাক্ট করতো। বুঝা গেল? যার যেটা ইচ্ছা মনে হতো সে সেটা করতো, সংবিধান বলে কিছু নেই। সেটাই বলছে, বাট দেয়ার ওয়াজ নো সিমিলারিটি অ্যামং দ্য স্টেটস রিগার্ড টু দ্য নাম্বার অফ মেম্বার্স, সরি, নাম্বার অফ টায়ার্স, রিগার্ড টু দ্য নাম্বার অফ টিয়ার্স, মানে কতগুলো স্তর থাকবে। দেখা গেল যে কোনো একটা রাজ্যে দ্বিস্তরীয় পঞ্চায়েত আছে, কোনো একটা রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত। স্তর মানে আপনারা তো বুঝে গেছো আশা করছি। কোনো একটা রাজ্যে আছে ভিলেজ পঞ্চায়েত, তারপরে ডিস্ট্রিক্ট লেভেল। বা কোনো একটা রাজ্যে ভিলেজ পঞ্চায়েত আছে, তারপরে ওই পঞ্চায়েত সমিতি আছে, ডিস্ট্রিক্ট লেভেল বলে কিছু নেই। ঠিক আছে? এইভাবে, বা কোনো একটা রাজ্যে দেখা গেল 3টে লেভেলই আছে। বা রিলেটিভ পজিশন, মানে কে কার আন্ডারে থাকবে, কে অ্যাডভাইজারি কমিটি হবে, কে এক্সিকিউটিভ কমিটি হবে, এটা নিয়েও বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম থাকতো। টেনিওর, কেউ 5 বছর থাকছে, কারোর রাজ্যে 10 বছর, কারোর রাজ্যে বা 60 বছর অন্তর ভোট হচ্ছে, এবং ফাংশন এটসেট্রা। কি বলছে আরো একবার পড়ি? বাট দেয়ার ওয়াজ নো সিমিলারিটি অ্যামং দ্য স্টেটস রিগার্ডস টু দ্য নাম্বার অফ the tiers, relative position, tenure and function etc. নাম্বার অফ টিয়ার্স, রিলেটিং পজিশন, টেনিওর, এই সব নিয়ে কিন্তু এদের মধ্যে কোনো রকম মিল ছিল না। এক্সাম্পল, রাজস্থানে ছিল 3 টিয়ার সিস্টেম, তামিলনাড়ু ছিল 2 টিয়ার সিস্টেম। বোঝা গেল? এইভাবে চলতো, কারণ কোনো সাংবিধানিকীকরণ ছিল না। নেক্সট, এর পরেরটা আমরা পড়বো অশোক মেহতা কমিটি। আজকে অশোক মেহতা কমিটিটা পড়ে আমরা শেষ করব। ঠিক আছে? এর পরের দিন তারপরে থেকে পড়বো অশোক মেহতা কমিটি। এই যে অশোক মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি কি বললো আমরা দেখব। অশোক মেহতা কমিটি কিন্তু 3 টিয়ার সিস্টেম চালু করছে না। আচ্ছা, একটু 1 মিনিট হোল্ড করো। আচ্ছা, শোনা যাচ্ছে? আচ্ছা, অশোক মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি অনেকদিন পরে এলো। অশোক মেহতা কমিটি এটা এলো 1977, অনেক বছর পরে আবার তৈরি হলো অশোক মেহতা কমিটি। ঠিক আছে? এই অশোক মেহতা কমিটি
এ কিন্তু 3 টিয়ার সিস্টেমের কথা আর বললো না, এ বলছে 2 টিয়ার সিস্টেমের কথা, অর্থাৎ এ দ্বিস্তরীয় পঞ্চায়েত চালানোর কথা বলছে। এই কমিটি কেন? এই কমিটিও এর কাছেও রেকমেন্ডেশন চাওয়া হলো যে আপনি বলুন কিরকম পঞ্চায়েত হলে ভালো হয়। ইনি বলছেন জেলা পরিষদ থাকবে ডিস্ট্রিক্ট লেভেলে, যে কিনা এক্সিকিউটিভ বডি, সেই এক্সিকিউট করবে। আর জেলা পরিষদের আন্ডারে মন্ডল পরিষদ থাকবে। মন্ডল পরিষদ কাদেরকে নিয়ে হবে? 15 থেকে 20 হাজার মানুষ, তাদেরকে নিয়ে তৈরি হবে মন্ডল পরিষদ। আবার পাশের 15-20 হাজার মানুষকে নিয়ে আরেকটা মন্ডল, এইরকম তৈরি হবে। এর আমার আইডিয়াটা খুব একটা খারাপ ছিল না, যেটা একটা জেলা, দেখা গেল এইটুকু জায়গায় 15 হাজার মানুষ থাকে, এদেরকে নিয়ে একটা মন্ডল পরিষদ। আর পাশে জায়গাটা বড় হতে পারে, এতগুলো জায়গায় 15 হাজার মানুষ থাকে, এটা একটা মন্ডল পরিষদ। আবার 15 থেকে 20 হাজার মানুষ নিয়ে আরেকটা মন্ডল পরিষদ। তিনি একটা জেলাকে এরকম ছোট ছোট মন্ডল পরিষদের মধ্যে ভাগ করছেন। ঠিক আছে, বোঝা গেল? 2 টায়ার সিস্টেম করছেন। আচ্ছা, আর কি বলছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু বলবন্ত রায় মেহতা কমিটির পরে অশোক মেহতা কমিটি, দুটোই। একটা জিনিস মনে রাখবে, দেখো 3টে নাম, বলবন্ত রায় মেহতা, বলবন্ত রায় মেহতা, তাই 3 টিয়ার সিস্টেম। আর এর দুটো নাম অশোক মেহতা, তাই এ 2 টিয়ার সিস্টেম। ঠিক আছে, মনে রাখার সহজ উপায়। খুব একটা ইম্পর্টেন্ট, দারুণ ইম্পর্টেন্ট কথা বলছে। কি বলছে? অফিসিয়াল পার্টিসিপেশন অফ পলিটিক্যাল পার্টিজ। ইনি বলছেন যদি ডেমোক্রেসির ডিসেন্ট্রালাইজেশন চাই, যদি গণতন্ত্রের বিকেন্দ্রীকরণ আমাদের প্রয়োজন হয়, তাহলে রাজনৈতিক দলগুলোর কিন্তু সরকারিভাবে অংশগ্রহণ করা খুব প্রয়োজন। সেখানে কলেজের যে ভোট হয়, তোমরা যদি কেউ কলেজে ভোট দিয়ে থাকো, দিয়েছো কেউ কলেজে ভোট? না স্যার, দিতে দেয়নি। কলেজের যে ভোট হয় সেখানে দেখবে রাজনৈতিক দলগুলো সরাসরি অংশগ্রহণ করে না, অন্য অন্য সিম্বল নিয়ে, খাতা পেন বই পেন্সিল এইসব সিম্বল নিয়ে তারা অংশগ্রহণ করে, বা সিম্বল ছাড়া, জেনারেলি সিম্বল ছাড়া জেনারেলি তারা অংশগ্রহণ করে। ঠিক আছে? আচ্ছা, তো সেখানে কোনো রাজনৈতিক দল সরাসরি অংশগ্রহণ করে না, কিন্তু এখানে বলছে যে রাজনৈতিক দলগুলোকে, এই পলিটিক্যাল পার্টিগুলোকে অবশ্যই পঞ্চায়েতের মধ্যে সরাসরি অংশগ্রহণ করতে হবে, তবেই সাধারণ মানুষ এটা বুঝবে। আচ্ছা, ও কাকিমা, কাকিমা, এই সঙ্গীতা ফোন করছে আমাকে, ফোন করে ওকে একটু বলো তো অনলাইন ক্লাসে আছে। শুনতে পাচ্ছো? স্যার, আপনার কথা আসছে না। আচ্ছা, 1 মিনিট অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, 30 সেকেন্ড। সঙ্গীতা ফোন করছে, ওকে বলো যে অনলাইন ক্লাসে আছে, বললো পরে করতে। এখন ফোন করে বলো যে অনলাইন ক্লাস নিচ্ছে, তাই ফোন ধরতে পারছে না, বললো পরে। 10 মিনিট বন্ধ করে যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা, তাহলে এরা কি বলছে যে অফিসিয়াল পার্টিসিপেশন দরকার, পলিটিক্যাল পার্টিগুলো সিপিএম বিজেপি সরাসরি সেখানে ভোটে দাঁড়াবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, কম্পালসারি পাওয়ার্স অফ ট্যাক্সেশন টু মোবিলাইজ দেয়ার ওন ফিনান্সিয়াল রিসোর্সেস। দেখো, অশোক মেহতা কমিটির থেকে, বলবন্ত রায় মেহতা কমিটির থেকে অশোক মেহতা কিন্তু আরো অনেক দারুণ দারুণ জিনিস যুক্ত করছে। কি বলছে? যে কম্পালসারি পাওয়ার দিতে হবে প্রত্যেকটা পঞ্চায়েতকে, যে তারা ট্যাক্স নিতে পারবে, টু মোবিলাইজ দেয়ার ওন ফিনান্সিয়াল রিসোর্সেস, তারা ট্যাক্স নেবে। লোকাল শুধু গভর্নমেন্ট তৈরি করলে হবে না, সাধারণ মানুষ ভোটাভুটি দিয়ে তাদের সরকার গঠন করলো, সাধারণ মানুষ তাদের সরকারের কাছে ট্যাক্স জমা দেবে, দিয়ে সেই সরকার যে ট্যাক্স পেলো, সেই ট্যাক্সের টাকায় আবার তাদের উন্নয়ন ঘটাবে। বোঝা গেল? তাহলে পঞ্চায়েতগুলোকে কিন্তু ট্যাক্স নেওয়ার অধিকার দিতে হবে। তো এখন কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েত ট্যাক্স নেয়, তাই তো? তোমরা দাও তো, যারা পঞ্চায়েতে বাড়ি, ট্যাক্স দাও তো? আচ্ছা, এই এখানে একটা খটোমটো ব্যাপার, এটা একটু বুঝবে। ন্যায় পঞ্চায়েত, ন্যায় পঞ্চায়েত ফর ক্রিমিনাল অ্যান্ড সিভিল, এবং বলল পাড়ায় পাড়ায় বিচার করার জন্য ন্যায় পঞ্চায়েত রাখতে হবে। ক্রিমিনাল ক্ষেত্রেও আলাদা ন্যায় পঞ্চায়েত, সিভিলের আলাদা ন্যায় পঞ্চায়েত। ঠিক আছে, পাড়ায় পাড়ায় বিচার করার জন্য এটা রাখতে হবে। আরো একটা কথা বললো,
স্টেট গভর্নমেন্ট শুড নট সুপারসিড দ্য পঞ্চায়েতি রাজ। রাজ্য সরকার যারা থাকবে তারা পঞ্চায়েতি রাজকে সুপারসিড করে দিতে পারবে না। তারা বলতে পারবে না যে পঞ্চায়েত পঞ্চায়েতের মতো চলবে, ও ওখানকার এলাকার মানুষ বুঝে নেবে, আমি ওটাতে কিছু করতে পারবো না, আমি রাজ্য সরকার রাজ্য আলাদা করে রাজ্যের মতো চালাবো না। রাজ্য সরকারকে এই পঞ্চায়েতকে সাথে নিয়েই চলতে হবে। বোঝা গেল? তাই সমস্ত ডেভেলপমেন্টের কাজ পঞ্চায়েতের মাধ্যমেই হয়। আচ্ছা, আর কি বলছে? আর বলছে ন্যায় পঞ্চায়েত শুড কেপ্ট অ্যাজ এ সেপারেট বডিজ ফ্রম ডেভেলপমেন্ট পঞ্চায়েত। খুব ভালো কথা। যেহেতু আমাদের জুডিশিয়াল আর এক্সিকিউটিভ আলাদা আলাদা, তাই বলছে ন্যায় পঞ্চায়েত এটা কিন্তু ডেভেলপমেন্ট পঞ্চায়েতের থেকে আলাদা বডি হতে হবে। অর্থাৎ ভোটে যারা জিতে প্রধান প্রধান হয়েছে তারাই ন্যায় পঞ্চায়েতের প্রধান হয়ে যাবে, তারাই বিচার করবে, এমনটা নয়। ন্যায় পঞ্চায়েত একটা আলাদা বডি থাকবে, তারা বিচারক বা সেখানকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তৈরি হবে। আর ডেভেলপমেন্ট পঞ্চায়েত যারা ভোটে জিতে পঞ্চায়েত চালাচ্ছে তারা আলাদা, তারা এসে ন্যায় পঞ্চায়েতে নাক গলাবে না। ঠিক আছে? আচ্ছা, আর কি বলছে? চিফ ইলেকশন অফিসার অফ এ স্টেট ইন কনসালটেশন উইথ দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। বলছে যে ভারতবর্ষের যে চিফ ইলেকশন কমিশনার আছে ওনার সাথে কনসাল্ট করে প্রত্যেকটা স্টেটে রাজ্যে একটা করে চিফ ইলেকশন কমিশনার অফ স্টেট তৈরি করতে হবে। অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক তার তৈরি করতে হবে। কার সাথে কনসাল্ট করে? প্রত্যেকটা রাজ্যে রাখতে হবে কেন্দ্র সরকার, কেন্দ্রের যে বা ভারতবর্ষের যে মুখ্য নির্বাচন আধিকারিক আছে তার সাথে কনসাল্ট করে। বোঝা গেল? তাহলে দেখো, চিফ ইলেকশন কমিশনার অফ স্টেটের কথা প্রথম কে বলছে? কোন কমিটি? অশোক মেহতা কমিটি। এইরকম প্রশ্নগুলো আসে যে কোন কমিটি এটার কথা প্রথম বলেছিল। আচ্ছা, নেক্সট, সিটস ফর এসসি এন্ড এসটি শুড বি রিজার্ভড অন দ্য বেসিস অফ দেয়ার পপুলেশন। বলছে তা যার যেমন পপুলেশন সেই অনুযায়ী এসসি বা এসটি সিট গুলোকে রিজার্ভ করতে হবে। তাহলে এটাও পরীক্ষাতে আসতে পারে। কোন কমিটি পঞ্চায়েতে এসসি এসটি রিজার্ভেশনের কথা প্রথম বলেছিল? অশোক মেহতা কমিটি। অ্যাজ পার দেয়ার পপুলেশন মানে দেখা গেল যে কোনো একটা গ্রামে 100টা জনসংখ্যা, হাইপোথেটিক্যালি বলছি হিসেবের জন্য, 100টা জনসংখ্যার জন্য 10খানা সিট আছে। এই 100 জনসংখ্যার মধ্যে দেখা গেল যে 30 জন এসসি আছেন এবং 10 জন এসটি আছেন। তাহলে এই 10টা আসনের মধ্যে কটা এসসি আসন হবে? এই শোনা যাচ্ছে না স্যার আমার কথা? 1% একজন একজন। 100 জন জনসংখ্যার জন্য 10টা আসন আছে। এই 100 জন জনসংখ্যার মধ্যে 30 জন এসসি আছেন, তাহলে 10টা আসনের মধ্যে কটা আসন এসসি দের হবে? ও স্যার 3টে স্যার। 3টে। বাকিরা কি শুনতে পাচ্ছে না আমার কথা, রোহিত ছাড়া? আর এসটি দের জন্য কটা হবে? একটা। তাহলে এসটি দের জন্য হবে একটা। তাহলে অ্যাজ পার দেয়ার পপুলেশন মানে ব্যাপারটা বোঝা গেছে? মৌসুমি বুঝেছো? সুতপা টুম্পা আছো? হ্যাঁ জুতিকা স্যার। বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো সেটা একটু রিপ্লাই করো। চুপচাপ কি শুনছো? ঘুমিয়ে পড়ছো নাকি বুঝতে তো পারছি না। আচ্ছা, এছাড়াও কি বলছে? মিনিস্টার অফ পঞ্চায়েতি রাজ শুড বি অ্যাপয়েন্টেড ইন দ্য স্টেট কাউন্সিল অফ মিনিস্টার। পঞ্চায়েতি রাজ মিনিস্টার বা পঞ্চায়েত মন্ত্রী বলে একটা মন্ত্রীও রাজ্যের মন্ত্রিসভার মধ্যে রাখতে হবে, থাকে, তোমরা জানো। আচ্ছা, আর কি বলছে? কনস্টিটিউশনাল রেকগনাইজেশন শুড বি অ্যাকর্ডেড টু দ্য পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। এবং শুধু এই নিয়মগুলো করলে হবে না, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনটাকে সংবিধানের মধ্যে ঢোকাতে হবে, কনস্টিটিউশনালাইজ করতে হবে, যাতে সকলে মেনে চলতে বাধ্য হয়। আর কি বলছে? স্টেট ইলেকশন কমিশনার শুড অর্গানাইজ দ্য ইলেকশন। যে স্টেট ইলেকশনের যে কমিশনার থাকবে, স্টেট ইলেকশন কমিশনার, তিনি পঞ্চায়েত ইলেকশনটাকে অর্গানাইজ করবেন। বোঝা গেল? পরবর্তী দেখো আসছে নতুন কমিটি, জিবি রাও কমিটি। এটা পরের ক্লাস থেকে পড়বো। সুতরাং আজকের ক্লাসে তোমরা পঞ্চায়েতের অশোক মেহতা কমিটি এবং তার আগে বলবন্ত রায় মেহতা কমিটির রেকমেন্ডেশন কি কি করেছিল, পঞ্চায়েত ব্যবস্থা কেন দরকার, কি জন্য দরকার, এই ব্যাপারগুলো মনে রাখবে। পরের ক্লাসে আমি জিজ্ঞেস করব কিন্তু। এবং তার সাথে সিবিআই। এবং তারপরের ক্লাস থেকে আমরা কি শুরু করব? আমরা শুরু করব এর পরে থেকে, অর্থাৎ জিবি রাও কমিটি থেকে আমরা শুরু করব। ঠিক আছে? বোঝা গেল?
স্যার। ঠিক আছে? পরের দিন কিন্তু আমি পড়া ধরবো পঞ্চায়েতে যেটুকু পড়েছি তার মধ্যে থেকে। ঠিক আছে? চলো আজকে এই পর্যন্তই। গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট লেখাপড়া স্যার। করো ভালো করে প্রত্যেকেই।